আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকের মেডিসিন প্রিপারেশন স্ট্র্যাটেজি ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব মেডিসিনের সিলেবাস সম্পর্কে এবং কিভাবে আমরা প্রিপারেশনটা ভালোভাবে নিলে আমাদের ফাইনাল প্রফ অ্যাজ ওয়েল অ্যাজ ইন্টার্ন লাইফ বা পরবর্তীতে জেনারেল প্র্যাকটিশিয়ান হিসেবে ওইটা কাজে লাগবে। তো প্রথমেই আমি আহ, এটা শুরু করার আগে আমি ওভারঅল একটা আইডিয়া দিব যে আমরা সিলেবাসটা মেডিসিন সার্জারি গাইনি এটা কিভাবে বসাতে পারি। আচ্ছা, আর এই ক্লাসটা টার্গেট করা হয়েছে ফিফথ ইয়ারে এখন যারা উঠছে আর কি, নতুন যারা আছে বা যারা পরবর্তীতে উঠবে, মানে ভিডিওটা দেখে যেন তারাও উপকৃত হতে পারে। এই জন্য তাদের বিষয়টা সামনে রেখে আমি একদম বেসিক থেকে শুরু করব। আর লাস্টের দিকে যারা এখন ব্লকে আছে বা কিছুদিন পরে ফাইনাল প্রপ দিবে তাদের নিয়ে কথা বলবো। আচ্ছা, তো তাহলে শুরু করি। প্রথমে যেটা সেটা মেডিসিন অ্যাজ এ হোল, যদি মেডিসিন সিলেবাসটা বলি, এটা কিন্তু অনেক ভাস্ট একটা সিলেবাস, তোমরা জানো যারা অলরেডি মেডিসিন পড়া শুরু করছো। কারণ এখানে তোমাকে মেডিসিনের ইন্টারনাল মেডিসিন পড়তে হবে, মেডিসিনের ব্রাঞ্চ গুলো নিউরোলজি, নেফ্রোলজি, হেমাটোলজি এগুলো পড়তে হবে, তার সাথে পেডিয়াট্রিক্স পড়তে হবে। মানে হিউজ একটা সিলেবাস কিন্তু এখানে কাভার করতে হবে, তাই না? তো ফর এক্সাম্পল ধরো, যিনি নিউরোলজিতে যদি আমি টাইম হিসাব করি, তুমি ওভারঅল 1.5 বছরে যদি সর্বোচ্চ লেকচার ক্লাস প্লাস ওয়ার্ড ক্লাস তোমার পড়া দিয়ে তুমি সর্বোচ্চ হয়তো বা 1 মাস সময় পাবা, মানে শুধু নিউরোলজির জন্য। কিন্তু তুমি দেখো যে তোমার যে স্যার তোমার পরীক্ষা নিতে পারে, আমাদের সময় নিউরোলজির একজন স্যার বসছিল আর কি বোর্ডে, উনি কিন্তু 5 বছরের আলাদা ডিগ্রি করে, তাই না, আলাদা এমডি বা এমএস করে। পরবর্তীতে আরো ওনার অভিজ্ঞতার আলোকে উনি অনেক দিন হয়তো বা মানে টিচিং সেক্টরে থাকে বা টিচার হিসেবে ক্লাস নেয়, এবং উনি কিন্তু তোমার পরীক্ষা নেবে। তার মানে তুমি বিষয়টা চিন্তা করলে কিন্তু মানে একটু কেমন, তাই না, ঘাবড়ে যাওয়াটাই স্বাভাবিক। যে এতদিন ধরে একজন পড়াশোনা করা একটা লোক তোমার মাত্র 1 মাসের নলেজ থেকে তোমাকে পরীক্ষা নেবে, আর পরীক্ষার আগের দিন তুমি দেখা যাচ্ছে যে নিউরোলজির সেগমেন্টটা হয়তো বা নাও পড়ে যাইতে পারো, এরকমও হয় অনেক ক্ষেত্রে। তাহলে যেটা বলছিলাম যে আমাদের প্রিপারেশনটা এমন ভাবে নিতে হবে যেন আমাদের মানে নিউরোলজিতে যতটুকু জানার প্রয়োজন অ্যাজ এ ডক্টর, ইন্টার্ন ডক্টর হিসেবে, অ্যাজ এ জেনারেল ফিজিশিয়ান হিসেবে আমি ততটুকু জানি। বাদ বাকি এক্সট্রা টাইম পেলে তখন এক্সট্রা পড়লাম। সিলেবাস অ্যানালাইসিসটা এর জন্য খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, প্রথম থেকে সিলেবাস অ্যানালাইসিসের বিষয়ে আমাদের গুরুত্ব দিতে হবে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এখন যদি আমরা আসি যে মানে দুইটা স্ট্র্যাটেজি এখানে আছে, যে আমরা প্রিপারেশনের ক্ষেত্রে দুইটা স্ট্র্যাটেজি ফলো করতে পারি। একটা ওয়ার্ড ভিত্তিক, মানে আমি যদি ব্রড স্পেকট্রামে বলি, একটা ওয়ার্ড, আর একটা লেকচার। হ্যাঁ, দুইটা। তাহলে দুইটা স্ট্র্যাটেজি এখানে ফলো করা যেতে পারে, একটা ওয়ার্ড বেসড আর একটা লেকচার বেসড। ওয়ার্ড বেসড যেটা এক্সাম্পল হিসেবে বলছিলাম, যে ধরেন আপনার ধরো তোমার মেডিসিন ওয়ার্ড চলছে, সেক্ষেত্রে মেডিসিন পড়াটা শুধু মেডিসিন। আর যদি লেকচার বেসড আমি চিন্তা করি যে আমার একদিনে আমাদের যেটা হয় ডিএমসি তে 5টা লেকচার হতো। ফর এক্সাম্পল মেডিসিন একটা লেকচার আছে, সার্জারি একটা লেকচার আছে, গাইনি একটা লেকচার আছে, অর্থোপেডিক্স একটা লেকচার আছে, ইএনটি একটা লেকচার আছে। দেখা যাচ্ছে যে আমার একটা ওয়ার্ড চলে অপথ্যালমোলজি, এরকম এরকম কিন্তু একটা সিনারিও হতে পারে। হ্যাঁ, তো এক্ষেত্রে আমি যেটা ফলো করতাম বা আমার যেটা স্ট্র্যাটেজি সেটা যখন যে ওয়ার্ড আমি তখন সেটা পড়বো। ফর এক্সাম্পল যদি আমি বলি যে আমার প্রথমে মেডিসিন দিয়ে শুরু হয়েছিল, তো আমার টার্গেট ছিল যে এই 4 মাস আমি মেডিসিনের জন্য সময় পাবো। তো এই 4 মাসে আমি আমার মেডিসিন রিলেটেড অন্তত রিটেন, শর্ট কেস, লং কেস, এই 3টা সেগমেন্ট আমি শেষ করব। তো আমি টাইমটা এইভাবে ভাগ করে নিতাম যে আমি রেসপিরেটরি সিস্টেমের জন্য 10 দিন রাখবো, কার্ডিওভাস্কুলার সিস্টেমের জন্য 10 দিন, নিউরোলজির জন্য 8 দিন। মানে অনেকটা এইভাবে ভাগ করে নিলে কি হয় যে হয়তো বা 100% যদি শেষ নাও করা যায়, তাও একটা বেশ ভালো একটা পোর্শন মানে এগোনো থাকে, এটা এক হিসেবে ভালো। এর খারাপ দিক যেটা হয় সেটা দেখা যাচ্ছে যে আমার যখন মেডিসিন ওয়ার্ড চলে, আমি তখন ওই সময় সার্জারি বা গাইনির মানে খুব বেশি আসলে জানি না। খুব বেশি বলছে এই কারণে, আমি তো লেকচার করছি মেডিসিন সার্জারি, যেহেতু লেকচার করছি। তো এক্ষেত্রে আমার প্রিপারেশন স্ট্র্যাটেজি যেটা ছিল, আমি নোট ডাউন করে রাখতাম। ধরো তোমার সার্জারির একটা লেকচার হলো, ওখানে স্যারেরা ইম্পর্টেন্ট কিছু কথা বললো যে জিআইটি একটা লেকচার হলো, দেখা যাচ্ছে যে গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন। তো ওই টপিক থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন গুলো স্যারেরা যেগুলো বলে দিতাম আমি ওগুলো নোট ডাউন করে রাখতাম। তো দেখা যাচ্ছে যে পরবর্তী লেকচারের 5 মিনিট যে গ্যাপ থাকে বা 2-3 মিনিট, আমি জাস্ট একটু একবার চোখ বুলালাম, এটা কিন্তু পড়ার জন্য না, জাস্ট একটা আইডিয়া রাখার জন্য যে আম, ঠিক আছে, আমি মোটামুটি যাতে মানে স্যার কি পড়াচ্ছে এটা বুঝতে পারি, জাস্ট এতটুকু। তো এইভাবে
তোমরা চাইলে ফলো করতে পারো। হ্যাঁ, এখন কথা হচ্ছে যে এটা মানে আমি এই কোশ্চেনটা অনেকেই হয়তো বা করতে পারে যে ভাই আমার যদি এখন গাইনি চলে বা সার্জারি চলে তখন কি করবো। আসলে মেডিসিনের নলেজটা একটু মানে ভাইটাল, আসলে এটা একটু প্রাথমিক একটা নলেজ জানা লাগে। সেক্ষেত্রে আমি বলবো তোমার যদি গাইনি চলে তুমি গাইনিটাই ভালো মতো শেষ করো। গাইনিটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট। গাইনি যিনি গাইনিও একটা লেকচার হবে যিনি নেবে উনি হয়তো এই বিষয়গুলো অবশ্যই বলবেন। গাইনির বিষয়টা তুমি ভালো করে পড়ো। তার সাথে হচ্ছে তুমি আহ এইদিকে যেটা হচ্ছে মেডিসিনে তুমি ধরো এক্স রে ইসিজি মানে এই রিলেটেড জিনিসগুলো একটু আগায় রাখতে পারো। এই সার্জারির ক্ষেত্রে ওইরকম তুমি সার্জারি পড়ো। সার্জারি তো আসলে হিউজ সিলেবাস বা অনেক ভাস্ট, তাই না? তো এই জন্য সার্জারি যখন তোমার চলবে তুমি টার্গেট করবে সার্জারিটাই শেষ করা। আর মেডিসিন যদি একটু বাধ্য থাকে তুমি তো লেকচার কোর্স যেটা ওইটা দিয়েই কাভার হয়ে যাবে ইনশাল্লাহ। আর তুমি যদি চাও যে লেকচার ওয়াইজ পড়তে তুমি এটাও পড়তে পারো। এটাও আমার অনেক ফ্রেন্ডরা এটাও পড়ছিল, আমি দেখতাম। বাট এটা আসলে আমার কাছে খুব হ্যাফেজার্ড মনে হয়। কারণ সব আসলে লেকচার অনুযায়ী তুমি শেষ যদি করতে চাও এটা আসলে অনেক দেরি হয়ে যাবে। হ্যাঁ, ওই সময় আসলে তুমি ব্লকের জন্য টাইম রাখতে হবে বা নিজের প্রিপারেশনের জন্য যে টাইম রাখতে হবে এটা আসলে কমে যায়। তাহলে এই বিষয়টা তোমরা একটু যারা নতুন আছে এটা একটু খেয়াল রাখবে যে তুমি আসলে একটু গুছিয়ে আগাতে হবে। হ্যাঁ, নাই কি হয় এটাও বলে রাখি এখানে, পরবর্তীতে বিষয়টা আবার বলবো। সেটা হচ্ছে যে আমরা অনেকেই যেটা করি ওয়ার্ড বেসড বেশি পড়ি। ফর এক্সাম্পল মেডিসিনে তোমার ওয়ার্ড বেসড পড়াশোনা হবে হচ্ছে তুমি রেসপিরেটরি সিস্টেম পড়বা, তুমি কার্ডিওভাস্কুলার সিস্টেম পড়বা, তুমি নিউরোলজি পড়াবে, এন্ডোক্রাইনোলজি পড়াবে, মানে এই টাইপের আর কি, যেটা তোমার লং কেস বা শর্ট কেস হয়তো বা লাগবে এগুলো পড়াবে। বাট এর বাইরে কিন্তু হিউজ একটা সিলেবাস আছে। আমরা যখন এটা মানে এটা হয় কি প্রথমে সিলেবাস অ্যানালাইসিস না করলে পরে দেখা যায় যে আমার হিউজ পড়া বাকি। তোমার দেখবে ইনফেকশিয়াস ডিজিজ একটা বেশ বড় একটা সেগমেন্ট রয়েছে। তোমার হচ্ছে হেমাটোলজি একটা বড় সেগমেন্ট রয়েছে। মানে এই জাতীয় বেশ কিছু সেগমেন্ট থাকে যেগুলো তোমার আসলে বাদ থেকে যায় একদম। তুমি যদি একদম টোটাল ওয়ার্ড ভিত্তিক পড়লে আসলে খুব কম পড়াটা হয়। এই জন্য তোমার যেটা করতে হবে ওয়ার্ডে যেটা পড়াবে এটা তো অবশ্যই তোমার পড়তে হবে, মানে যেগুলো শর্ট কেস লং কেসে লাগবে এটা পড়তেই হবে। এর পাশাপাশি তোমার সিলেবাস আগেই ঠিক করে নিতে হবে যে আমি আমার কতটুকু পড়তে হবে, মানে আমার কতটুকু টাইম আছে এর মধ্যে একটা রুটিন করে নেওয়া যে আমি এতটুকু শেষ করব। তুমি 100% রুটিন করো তোমার 80% তো হবে, তাই না? এটাই অনেক। পরবর্তীতে তুমি ব্লকের সময় বা যখন টাইম পাও সেই সময় তুমি মানে পড়াশোনাটা এক্সট্রা যতটুকু বাকি থেকে অতটুকু তুমি করে নিতে পারবে, ওটা সমস্যা হবে না। বাট হ্যাফেজেটলি আগালে কিন্তু এটা প্রবলেম। হ্যাঁ, তো তাহলে আমি এখন সিলেবাস নিয়ে অনেক কিছু বললাম, এখন আমি মেন পড়াশোনা আসলে চলে যাই যে আমরা আমাদের সিলেবাসটা অর্গানাইজ করবো কিভাবে। এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, তাই না? আচ্ছা, এক্সাম সিলেবাস সম্পর্কে একটু আইডিয়া দিই যে তোমার কি কি লাগবে এবং কি কি পড়তে হবে। এটা এই সিলেবাস অ্যানালাইসিসটা খুবই ইম্পর্টেন্ট। তোমার পড়াকে দেখবা 10 to 20% কমাই দিবে ইনশাল্লাহ এই সিলেবাস অ্যানালাইসিস। কারণ অনেকে কি আছে যে জানেই না একদম লাস্টে পরীক্ষার আগে যে আমার তো এই সেগমেন্ট গুলো বাকি রয়েছে। হ্যাঁ, আচ্ছা, তো আমি সিলেবাস যদি বলি তোমার রিটেন ফার্স্ট হচ্ছে রিটেন 200 মার্কের। হ্যাঁ, এটা তোমরা অলরেডি জানো, আমি তাও আম, এখানে হচ্ছে বলছি যে রিটেন হচ্ছে 200 মার্কসের। আচ্ছা, এই রিটেনের মধ্যে তোমার হচ্ছে দুইটা ভাগ রয়েছে, তাই না? একটা হচ্ছে গ্রুপ এ, গ্রুপ বি। গ্রুপ এ আর হচ্ছে গ্রুপ বি। প্রত্যেকটা গ্রুপেই তোমার হচ্ছে যেটা আমরা বলি যে এসিকিউ। হ্যাঁ, এসিকিউটা হচ্ছে 70 মার্কস। এমসিকিউ, এমসিকিউ হচ্ছে 20 মার্কস। এর মধ্যে হচ্ছে এসবিএ আছে, এসবিএ হচ্ছে 10 মার্কস। আচ্ছা, এটা আসলে এমসিকিউ আর যেটা মানে আমরা কি বলবো মানে এমসিকিউ এর মধ্যে 10 মার্কস ইনক্লুডিং এসবি হচ্ছে এমসিকিউ 20 মার্কস ইনক্লুডিং এসবি হচ্ছে 10 মার্কস, মানে যেটা তোমার সিঙ্গেল বেস্ট অ্যান্সার। এবং এটা মেডিসিনে কিন্তু তোমরা আমাদের আগের বছরের যে কোশ্চেনটা দেখো আমাদের ওইটা বেশ সহজ ছিল। বাট আমাদের আগে মানে যারা আমরা তো মে 23-এ পাশ করছি, যারা 22-এ পরীক্ষা দিয়েছে তোমরা এটা দেখো এই কোশ্চেনটা একটু টাফ ছিল এদের এসবি এটা। হ্যাঁ, তো এসবিআই কিন্তু গুরুত্বপূর্ণ কারণ এটা যদি তুমি ভালো না করো তুমি কিন্তু 10-এ দেখা যাচ্ছে 0 পাবা। এমসিকিউ তে এরকম হয় না, এমসিকিউ তে ট্রু ফলস আন্দাজে মারলেও দেখা যাচ্ছে যে 2-3 মানে হয়ে হয়ে যায় আর কি। ধরো 1 এর মধ্যে 0.6 বা 0.8 এরকম চলে আসে। বাট এসবিআই কিন্তু ভুল করলে তুমি 10-এ 0 পাইতে পারো, এরকম হতে পারে। আর হচ্ছে তোমার ওই যে টিচারদের হাতে যেটা থাকে মানে ফর্মেটিভ অ্যাসেসমেন্ট যেটা, এটা 10 মার্কস, এটা 10 মার্কস। তাহলে এটা হচ্ছে তোমার গ্রুপ এ বা গ্রুপ বি এর ক্ষেত্রেও সেম। আচ্ছা, তাহলে যেটা বলছিলাম যে গ্রুপ এ পেপার 1 আর পেপার 2। হ্যাঁ, পেপার 1-এ যেটা 100 মার্কস, রিটেনের যেটা বলছে পেপার 2-তেও সেম 100 মার্কস। পেপার 1-এ দুইটা সেগমেন্ট রয়েছে, একটা হচ্ছে গ্রুপ এ আর হচ্ছে গ্রুপ বি।
আচ্ছা, তাহলে এখন যেটা বলছিলাম যে ওয়ার্ড আর লেকচার বেস দুইটা সিস্টেম আছে, মানে যখন ওয়ার্ড চলবে তখন তুমি শুধু মেডিসিন ওয়ার্ড চলবে, তুমি মেডিসিনটা শেষ করে টার্গেট নিবা। অন্য লেকচার গুলো পড়ে জাস্ট তুমি নোটটা একটু লেকচার আগে দেখতে পারো, এইভাবে তুমি শেষ করতে পারো, বা চাইলে তুমি লেকচার অনুযায়ী আগাতে পারো তোমার সুবিধা মতো। আচ্ছা, এখন আমি আসি যে সিলেবাস যেটা বলছিলাম যে রিটেন হচ্ছে 200 মার্কসের, এর মধ্যে হচ্ছে পেপার ওয়ানে 100 মার্কস, পেপার টু তে 100 মার্কস। আচ্ছা, পেপার ওয়ানে যেটা 100 মার্কস, সেখানে এসিকিউ যেটা 70 মার্কস, এমসিকিউ 20 ইনক্লুডিং 10 এসবিএ, আর হচ্ছে 10 ফর্মেটিভ অ্যাসেসমেন্ট। এখন গ্রুপ এ আর গ্রুপ বি, মানে আমরা পেপার ওয়ান গ্রুপ এ আর গ্রুপ বি দুই ভাগে ভাগ করা হয়। গ্রুপ এ যেটা, ওখানে হিস্ট্রি এক্সামিনেশন থেকে একটা কোশ্চেন্স থাকে, ফর এক্সাম্পল ধরো তুমি নেইল এক্সামিনেশন করে কি কি ফাইন্ডিংস পাবা, এই জাতীয় কোশ্চেন্স থাকে। এনভায়রনমেন্টাল ইস্যু থেকে একটা কোশ্চেন্স থাকে, এখান থেকে যেরকম তোমার হিট স্ট্রোক বা হাই অ্যালটিটিউডে কি কি চেঞ্জ আসবে, বা তোমার এই যে ডিকম্প্রেশন সিকনেস, তাই না, যেটা আমরা প্যাথোলজিতে পড়ছি, এই রিলেটেড কোশ্চেন্স থাকে। নিউট্রিশন থেকে একটা কোশ্চেন থাকে, মানে তোমরা যেটা ভিটামিন পড়ছো ওখান থেকে কোশ্চেন্স থাকে। ঠিক আছে, আচ্ছা। এরপরে যেটা, সেটা হচ্ছে এখানে সিভিএস থাকে, মানে যেটা কার্ডিওলজি আর কি, জিআইটি, রিউমেটোলজি। রিউমেটোলজি মানে এখান থেকে তোমার ষাট 8টা কোশ্চেন থাকবে, মানে তোমার আউট অফ 8টার মধ্যে 7টা অ্যান্সার করতে হবে। হ্যাঁ, এখন এই 7টা হচ্ছে 5 মার্কস করে, তাহলে 7 গুণ 5, 5 7টা 35। ঠিক আছে, তার মানে তুমি এই সেগমেন্টটা তোমার জাস্ট এই 1 2 3 4 5টা টোটাল 5টা সিস্টেমে তোমার হচ্ছে এই মার্কসটা এইভাবে ডিস্ট্রিবিউট করা হয়। সাধারণত পরীক্ষায় তো একটা এদিক ওদিক করা হয়, ফর এক্সাম্পল আমাদের সময় তো আচ্ছা আমি পরে বলবো এটা। এরপরে গ্রুপ বি আসে, গ্রুপ বি তে তোমার রেসপিরেটরি মেডিসিন, রেসপিরেটরি মেডিসিন, তারপর হচ্ছে হেপাটোলজি, নেফ্রোলজি, এন্ডোক্রাইনোলজি, এন্ডোক্রাইনোলজি, আর তোমার ইলেকট্রোলাইট বা মেটাবলিজম থেকে, হ্যাঁ ইলেকট্রোলাইট, ওই যে মেটাবলিক অ্যাসিডোসিস অ্যালকালোসিস, মানে মেটাবলিক ইমব্যালেন্স থেকে, হ্যাঁ মেটাবলিক ইমব্যালেন্স থেকে কিছু কোশ্চেন্স থাকে, ইমব্যালেন্স। এখানেও তোমার 8টার মধ্যে 7টা অ্যান্সার করতে হয়, 35 মার্কস। এটা তোমার রিটেন ডিস্ট্রিবিউশন। আচ্ছা, এটা কেন তোমার ইম্পর্টেন্ট বললাম, ধরো তোমার আগামীকাল পরীক্ষা, তুমি সকালে রিভিশন দিবা, তো সেক্ষেত্রে এটা হেল্পফুল হয় এইভাবে। ধরো আমি আমি যেটা করতাম, প্রত্যেক সেগমেন্ট থেকে পড়তাম, ধরো আমার জাস্ট আর 2 ঘন্টা সময় আছে, আমি সিভিএস থেকে একটা পড়তাম, রেসপিরেটরি সিস্টেম থেকে পড়তাম আর কি এইভাবে, তারপর জিআইটি পড়তাম, তারপর হেপাটোলজি পড়তাম, যাতে আমার ব্যালেন্স হয়। তুমি ধরো পরীক্ষার আগে জাস্ট এই সেগমেন্ট থেকে তুমি প্রিপারেশন নিয়ে গেলে, পরীক্ষার আগে বলতে তো তুমি অবশ্যই পড়বা, বাট ধরো তুমি 1 2 ঘন্টা পরে পরীক্ষা দিতে যাবা, সেই সময় জাস্ট তুমি দেখা যাচ্ছে এই সেগমেন্ট নিলে এটা টোটালি বাদ থেকে গেল, মানে তোমার কনফিডেন্টটা আসলে ভালো আসবে তুমি যদি এই সিলেবাস মানে এই অনুযায়ী প্রিপারেশনটা নাও। ঠিক আছে, আচ্ছা, এটা গেল গ্রুপ এ রিটেন, এরপর মানে পেপার ওয়ানে রিটেন। এরপর আসো পেপার টু। পেপার টু টা একটু আলাদা, এখানে পিডিয়াট্রিক্স চলে আসবে। হ্যাঁ, পেপার টু তে এখানেও গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ এ সেম তোমার 8টার মধ্যে 7টা অ্যান্সার করতে হবে, 5 মার্কস করে। তো এখানে আসে হচ্ছে স্কিন সাইকাট্রি, স্কিন সাইকাট্রি, ইনফেকশিয়াস ডিজিজ, ডিজিজ পয়জনিং, তোমার নিউরোলজি। যদিও আমাদের সময় তোমার সাইকিয়াট্রি আর নিউরোলজি থেকে কোশ্চেন্স পেপার ওয়ানে চলে গিয়েছিল, মানে এটা কেন কিভাবে গিয়েছে এটা স্যাররা জানে না, বাট তোমার তো আসলে কিছু করার নাই, ওটা তোমার অ্যান্সার করতেই হবে, আদারওয়াইজ মানে চেঞ্জ করে দেওয়া আসলে খুব একটা সুযোগ নাই, যেহেতু আলটিমেটলি তো তোমার সিলেবাসেই। তো এটা ইউজুয়ালি হয় না, সো এটা নিয়ে ভয় পাওয়ার দরকার নাই। মানে আমি বললাম জাস্ট যেটা নিউরোলজি নিয়ে একটু আসলে ডাউট আছে, এটা অনেক সময় আহ মানে একটু পেপার ওয়ানে অনেক সময় যায়, পেপার টু তেও যেতে পারে। আচ্ছা, গ্রুপ, হ্যাঁ, গ্রুপ বি তে যেটা, সেটা হচ্ছে পেডিয়াট্রিক্স আসবে। হ্যাঁ, এটা পেডিয়াট্রিক্স এর গ্রুপ, বাট এখানে কোশ্চেন্সটা একটু আলাদা হয়, এটা আবার সাব গ্রুপে ভাগ করা, ধরো গ্রুপ বি 1 আর বি 2 দুই ভাগে রয়েছে। এখানে তোমার 6টার মধ্যে 5টা অ্যান্সার করতে হবে, এখানে 6টার মধ্যে 5টা অ্যান্সার করতে হবে, মানে এখানে মার্কস থাকে হচ্ছে তোমার 3.5 করে, 3.5 × 5 হচ্ছে 3.5 × 5, টোটাল হচ্ছে 35 মার্কস। ঠিক আছে, তাহলে এই সিলেবাসটা তো আশা করি বুঝতে পারছো যে তোমার সিলেবাস ডিস্ট্রিবিউশনটা কেমন হবে। এটা হচ্ছে রিটেনের সিলেবাসটা এভাবে গেল। আচ্ছা, এখন হচ্ছে রিটেন পড়বা কিভাবে, আমি প্রত্যেকটা সেগমেন্ট ধরে আগাই, আশা করি এটাই ভালো হবে। মানে রিটেন প্রিপারেশনের জন্য ফার্স্টে ধরো বুক লিস্ট যদি আমি বলি, বুক লিস্ট ফর রিটেন প্রিপারেশন, মানে জাস্ট রিটেন। আচ্ছা, রিটেন প্রিপারেশনের জন্য
যদি বুক লিস্ট আমি বলি প্রথমে, যদি আমি আসলে ডেভিডসন বলি, এটা তো অনেকেই একটু ঘাবড়ে যাবে, হ্যাঁ, বাট আচ্ছা, এখানে হচ্ছে বুক লিস্ট বলতে আসলে তুমি তো অবশ্যই ডেভিডসন, এটা আমাদের রিটেন বুক আর কি। তো আমি ডেভিডসনে, আচ্ছা আমি পরে আসছি যে ওটা ডেভিডসনটাকে কিভাবে মডিফাই করে বা আমরা করতে পারি। আচ্ছা, বুক লিস্টের মধ্যে হচ্ছে ডেভিডসন মেডিসিন ইন এ মিনিট, এই বইটা আমি এখানে রাখবো। মেডিসিন ইন এ মিনিট, প্যাথোমা, আমরা প্যাথোলজিস্টে যেই প্যাথোমা পড়ছি সেই প্যাথোমা, মানে অনেকেই যারা পড়ছো তারা তো পড়ছো, আর যারা পড়নি তারা ঠিক আছে, ওকে, এটা প্রবলেম নাই। প্যাথোমা, এরপরে হচ্ছে নোটস বা গাইড, নোটস বা গাইড। এখানে আসলে আরো কিছু বই তোমার চলে আসবে। ধরো তুমি এই যে যেটা বললাম, ভিটামিন যখন পড়বা তুমি এবিসি বায়োকেমিস্ট্রি পড়তে পারো, বা তুমি প্যাথোলজির হেল্প নিতে পারো, হ্যাঁ, এই রিলেটেড বিষয়গুলো চলে আসবে। বাট এখানে যেটা প্রাইমারি বুক সেটা হচ্ছে, এটা আমাদের যেটা হয় সেটা হচ্ছে নোটস বা গাইড, এটাই স্বাভাবিক আর কি। কারণ আমরা যেহেতু পরীক্ষার আগে তো তুমি ডেভিডসন ওটা পড়ে যাইতে পারবে না, তাই না, রিটেনের জন্য। তো আমি যেটা করছিলাম, আমার হচ্ছে একজন সিনিয়র ভাইয়ের নোট ছিল, ওই নোটের সাথে আমি নিজে নোট করে প্রিপারেশনটা আসলে রিটেনের জন্য নিয়েছিলাম। আর এই ক্ষেত্রে তোমরা কোশ্চেন্স ব্যাংক ফলো করতে পারো প্রিভিয়াস সালে। ধরো তুমি ডিওর আন্ডারে যদি পরীক্ষা দাও, ডিও যে কোশ্চেন ব্যাংক আছে তুমি সেটা পড়তে পারো। আর ইউ আন্ডারে দিলে আর ইউর কোশ্চেন ব্যাংক পড়তে পারো, হ্যাঁ। তো আচ্ছা, আমি প্রথমে আমি যেভাবে পড়ছি সেটা বলে, ইন জেনারেল অনেকেই তো অন্যভাবে পড়তে পারে, আমি ওটাও জানি, বাট ওটাও তোমাদের আমি মেনশন করে দিবো। তো আমি যেটা করতাম, ধরো ওই আমার ওই সিনিয়র ভাইয়ের নোট সাথে আমি নিজে মিলিয়ে নোট করতাম। প্রিভিয়াস সালের যে কোশ্চেন গুলো কোশ্চেন ব্যাংকে দেয়া থাকতো, এগুলো নোট করতাম। নোট করার পরে আমি ক্লিনিক্যাল সহ, তো ক্লিনিক্যাল তো ধরো ডিউর কোশ্চেন ব্যাংকে শুধু ডিউ ক্লিনিক্যাল ছিল, তারপরে আমার কোনো ফ্রেন্ডস যারা রুমমেট ছিল ওদের কাছ থেকে গাইডটা নিয়ে আমি দেখতাম যে কোনো ইম্পর্টেন্ট টপিক বাদ গেল কিনা, বা হচ্ছে আহ কোনো ক্লিনিক্যাল ইম্পর্টেন্ট টপিক বাদ দিল কিনা, ওগুলো একবার চোখ বুলে নিতাম, এবং ওইটা আমি লিখে রাখতাম যে ইম্পর্টেন্ট পয়েন্ট হিসেবে ওটা আমি লিখে রাখতাম। এভাবে হচ্ছে আমি রিটেনটা প্রিপারেশন নিয়েছি। এবার অনেকে যেটা তোমরা করো, বা এটাই স্বাভাবিক, যে গাইড প্রিপারেশন, হ্যাঁ। তো গাইড প্রিপারেশন নিলে তুমি কিন্তু ফাইনাল প্রফের যে সাবজেক্ট গুলোর গাইড আর অন্যান্য প্রফের গাইডের মধ্যে আসলে অনেক পার্থক্য আছে। অন্যান্য প্রফের গাইড গুলো অনেক গোছানো, বাট ফাইনাল প্রফের গাইড আমার কাছে মোটেই গোছানো মনে হয়নি, যেটা আমি দেখছি। তো তুমি এখানে যদি গাইডও পড়ো, বাট খুবই গোছায় নিতে হবে, নিজের মতো করে, নিজের মতো করে গাইডটা গোছায় নিবা। গুছিয়ে মানে তুমি যতটুকু লিখতে পারবা, গাইডে দেখবা হিউজ পুরো ডেভিডসন তুলে দেওয়া। আর এটা তো গাইড হলো না, পুরো ডেভিডসন তুলে দেওয়া, তাই না। তোমার এখান থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট গুলো, চার্টের মধ্যে ইম্পর্টেন্ট, ধরো তোমার, আচ্ছা ধরো তোমার আসলো যে হেমোপ্টাইসিস এর কজ, তাই না। তো তুমি যদি ডেভিডসনের পুরো চার্টটা মুখস্থ করো, এটা কিন্তু তোমার রিটেনেও বা ভাইবা, রিটেনেও কিন্তু ভালো মার্কস তুমি পাবা না, ভাইভাতেও কিন্তু স্যার অনেক সময় নিবে না। তোমার এটা চিন্তা করতে হবে যে আমাদের দেশে কোন কেসগুলো কমন, বা স্যাররা যেটা শুনতে চাই, বা ওয়ার্ডে তুমি যেগুলো পাও। এক্ষেত্রে তুমি ধরো আহ, যদি বলো কি আসবে, তুমি টিউবারকুলোসিস বা লাং ম্যালিগনেন্সি, ব্রোনকিয়েক্টেসিস, লাং অ্যাবসিস, হ্যাঁ, এগুলো কিন্তু প্রথমে চলে আসবে তোমার কজের মধ্যে। পুরো কিন্তু ডেভিডসনের চার্ট এখানে আমার মনে হয় মুখস্থ করার দরকার নাই। আচ্ছা, এটা তোমার রিটেন আর গাইড গেল। এখন ডেভিডসন থেকে হচ্ছে তুমি কোন কোন টপিক গুলো পড়বা। আচ্ছা, এটা হচ্ছে, আচ্ছা আরেকটা কথা এখানে বলে রাখি যে তুমি আসলে ফাইনাল প্রফের মেডিসিন প্রিপারেশনের বিষয়টা কেমন, এটা আসলে ইন্ডিভিজুয়াল না বলে তুমি একটা টপিক অনুযায়ী বলতে পারো। ধরো একটা প্লিউরাল ইফিউশন, ধরো তুমি রিটেনের জন্য পড়ছো, আমি ফর এক্সাম্পল বললাম প্লিউরাল ইফিউশন, হ্যাঁ। আচ্ছা, এটা তুমি যখন রিটেনের জন্য পড়বা, তখন দেখো এর মধ্যে তোমার সবকিছু কাভার করবে। প্লুরাল ইফিউশন দিয়ে তুমি রিটেন কাভার হবে, এটা ভাইভা কাভার হবে। ভাইবা তোমার এক্স রে, মানে এটা কমনলি শুরুই হয় অনেকের, হ্যাঁ। ধরো ভাইবা মানে এক্স রে পোর্শনটা তোমার খুব সুন্দর মতো এটা দিয়ে কাভার হবে। এটা দিয়ে তোমার শর্ট কেস কাভার হবে, শর্ট কেস। এটা দিয়ে লং কেস, এটা দিয়ে অসপি, প্রত্যেকটা সেগমেন্ট এটা দিয়ে কাভার হবে। জাস্ট একটা এক্সাম্পল বললাম, এই জন্য তোমরা যখন ইম্পর্টেন্ট কোনো টপিক পড়বা, তখন চেষ্টা করবো ইম্পর্টেন্ট টপিকের, মানে তুমি রিটেন বেসডই পড়বা, ওই রিটেন বেসটা তুমি ভাইবা শর্ট কেস লং কেসের জন্য একটু জাস্ট মডিফাই করে রাখো। মানে এরকম করবা না যে তুমি রিটেনটা হচ্ছে কোনো নোটস থেকে পড়লে, বা শর্ট কেসের ওই ক্রস কোশ্চেন গুলো আবার এই বি এম আব্দুল্লাহ স্যারের বইটা পড়তে গেলে, মানে এরকম করবা না। তুমি ওই রিটেনের সাথে আব্দুল্লাহ স্যারের বইটা হয়তো ইম্পর্টেন্ট পয়েন্ট গুলো তুমি চাইলে ওই রিটেনের বইতে অ্যাড করতে পারো, বা রিটেনের বই থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট গুলো চাইলে আব্দুল্লাহ স্যারের বইতে অ্যাড করে তুমি এইভাবে প্রিপারেশন নিতে পারো। মানে আমার এখানে বলার উদ্দেশ্য হচ্ছে তুমি
আহ, এখানে হচ্ছে টপিক অনুযায়ী প্রিপারেশন নেওয়াটা বেশি জরুরি। আচ্ছা, এখন কোশ্চেন আসছে যে ভাই ডেভিডসন হচ্ছে কিভাবে পড়বো, ডেভিডসন কি সব পড়তে হবে? প্রথম কোশ্চেন হচ্ছে না, ডেভিডসন তুমি সব পড়ার কোনো দরকার নেই। তোমার হচ্ছে সিলেবাসে যতটুকু লাগে তুমি ততটুকু তোমার ডেভিডসন করতে হবে। হ্যাঁ, এবং সিলেবাসের জন্য তোমার কতটুকু লাগবে এটা তুমি কিভাবে বুঝবা? এটা বোঝার উপায় হচ্ছে তুমি রিটেনের বিগত বছরের কোশ্চেন গুলো দেখবা। কারণ কি, কারণ দেখো যেই ডিজিজ গুলো আমরা কমনলি পাই ওয়ার্ডে ওইগুলোই তো স্যারেদের মাথায় থাকে, তাই না? তো কোশ্চেন করার সময় দেখা যাচ্ছে যে সাধারণত ওই ডিজিজ গুলোই স্যারদের মাথায় আসলে চলে আসে। তো এই জন্য প্রিভিয়াস সালে রিটেনের কোশ্চেন গুলো তোমার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। ধরো প্রিভিয়াস 10 বছরের কোশ্চেন আমি ইন জেনারেল ধরি, বাট যেহেতু টপিক একই তো দেখবা আসলে খুবই কমন, ইনভ্যারিয়েবলি তুমি টপিক কমন পাবা। ধরো 5-7 বছরের যে টপিক আছে ওই টপিকের কোশ্চেন গুলো তোমার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। তুমি ডেভিডসন থেকে ওই টপিক গুলো পড়বা, ডেভিডসন পুরোটা পড়ার কোনো দরকার নেই। আচ্ছা, এটা হচ্ছে তুমি ডেভিডসন পড়বা। এখন হচ্ছে কিছু টপিক থাকবে। আচ্ছা, আমি তোমাদের একটা দেখাই, সেটা হচ্ছে এটা তোমরা অনেকেই হয়তো বা খেয়াল করোনি ওইভাবে, আমিও করছিলাম না, আমাদের সিনিয়র ভাইরা বলে দিছিল, তারপর আমি এটা দেখছিলাম। দেখো, এটা আমাদের বিএমডিসি থেকে একটা কিন্তু সিলেবাস আছে মেডিসিনের। এটা হচ্ছে তোমরা ওই যে একটা ইয়েলো কালারের একটা বুক ফার্স্ট ইয়ারে ভর্তির সময় দেয়, তাই না? এটা কিন্তু ওখান থেকে। হ্যাঁ, তোমার হচ্ছে ওটাই জাস্ট আমি পিডিএফ ভার্সন, ওটা কোথায় হারাই গেছে বইটা ঠিক নেই, এটা পিডিএফ ভার্সন, এটা আমি ডাউনলোড করছিলাম। তো তোমাদের জন্য এটা করছি আমি। দেখো, এখানে ইম্পর্টেন্ট টপিক গুলো দেয়া আছে। ফর এক্সাম্পল আমি একটু দেখাই তোমাদের। আহ, এই যে ফর এক্সাম্পল ধরো তুমি, আচ্ছা যেহেতু রেসপিরেটরি নেই বলছে, আমি রেসপিরেটরি দিয়ে শুরু করি। এই যে দেখো, রেসপিরেটরি সিস্টেমে তোমার কোনগুলো ইম্পর্টেন্ট। দেখো, রেসপিরেটরি সিস্টেমের জন্য অ্যাপ্লাইড অ্যানাটমি ফিজিওলজি, এটা তোমার আসলে লেকচারে যা হয় সেটাই, এটা তোমার আলাদা করে পড়া লাগবে না। ইনভেস্টিগেশন ফর রেসপিরেটরি ডিজিজ, এটাও তুমি পড়বে না। তুমি হচ্ছে কোনো এই বিষয়গুলো আসলে পড়তে যাবা না, মানে এটা আসলে বলা ঠিক না, পড়তে যাবা না মানে তুমি আসলে এগুলো যদি টাইম পাও পড়বা। বাট মানে আমার এক্সপিরিয়েন্স থেকে আমি অনেকেরই দেখছি ওরা ডেভিডসন কোর্স কিনে অনেকেই শুরু করছিল একদম প্রথম থেকে, কিন্তু ম্যাক্সিমামই আসলে শেষ নামাতে পারে না। বাট তুমি যদি টপিক ওয়াইজ পড়ো, ফর এক্সাম্পল তুমি দেখো নিউমোনিয়া পড়বা, তুমি টিউবারকুলোসিস পড়বা, তুমি লাং অ্যাবসেস যদি রিটেনে এসে থাকে পড়বা, এখান থেকে প্লুরাল ইফিউশন রিটেনে আসলে পড়বা, নিউমোথোরাক্স রিটেনে আসে পড়বা, কর পালমোনারি সিওপিডি আসে পড়বা, ব্রঙ্কিয়াল অ্যাজমা পড়বা, পালমোনারি ইউসিনোফিলিয়া এটা দরকার নেই, এটা তোমাদের রিটেনে আসে না। অ্যাকিউট এন্ড ক্রনিক রেসপিরেটরি ফেইলিওরও এটা দেখো, নিওপ্লাজমে জাস্ট ক্যান্সার গুলোর নাম দেখো। অ্যাডিশনাল কোনগুলো আছে দেখো, অ্যাডিশনাল হচ্ছে তোমার অকুপেশনাল লাং ডিজিজ ডিপিএলডি। হ্যাঁ, এখন হচ্ছে তুমি আমাকে বলতে পারো যে ভাই আমাদের তো রিটেনে ফর এক্সাম্পল হচ্ছে নিউমোনিয়া থেকে কোশ্চেন আসে, টিউবারকুলোসিস থেকে কোশ্চেন আসে, আহ ব্রঙ্কিয়াক্টিসিস থেকে, আমি ফর এক্সাম্পল দিলাম, তুমি যেই বোর্ডেরও হও, ব্রঙ্কিয়াক্টিসিস থেকে কোশ্চেন আসে। তারপরে হচ্ছে নিউমোথোরাক্স থেকে কোশ্চেন আসে, ইফিউশন থেকে আসে। কিন্তু ভাইয়া আমার বোর্ডে তো এই ইউসিনোফিলিয়া থেকে আসেনি, রেসপিরেটরি ফেলিওর থেকে আসেনি, টিউবারকুলোসিস থেকে আসেনি, এগুলো আমি কিভাবে পড়বো? তুমি এগুলোর জন্য কিন্তু আমি তোমাকে আগেই বলছি, এগুলোর জন্য তোমার ডেভিডসন না পড়লেও চলবে। আমি কিন্তু প্রথম কথা আগে এটা কিন্তু ক্লিয়ার করি, যেহেতু এটা রেকর্ডিং বা থাকবে বা অনেকেই পরবর্তীতে শুনবে। ডেভিডসন যদি তুমি পড়তে পারো এটা খুবই ভালো, বাট আমার এক্সপিরিয়েন্স থেকে আমি যতদূর দেখছি অনেকেই শুরু করে বাট শেষ করতে পারে না। এই জন্য তোমার রিটেনের জন্য যে টপিকগুলো ইম্পর্টেন্ট বা যেগুলো তোমার শর্ট কেস লং কেসে থাকবে তুমি সেইগুলো শুধু ডেভিডসন থেকে পড়বা। এখন অন্য টপিক গুলো তাহলে কোথা থেকে পড়বা? হ্যাঁ, অন্য টপিক গুলোর জন্য তুমি এই মেডিসিন ইন এ মিনিট এটা থেকে পড়বা, বা তুমি প্যাথোমা পড়তে পারো। হ্যাঁ, দুইটাই মেডিসিন ইন এ মিনিট একটা মেডিসিনের বুক, বাট প্যাথোমা প্যাথোলজির বই। বাট তোমার অ্যাজ এ ইন্টার্ন ডক্টর বা অ্যাজ এ জেনারেল ফিজিশিয়ান হিসেবে বা অ্যাজ এ ফাইনাল এক্সামিনি হিসেবে তোমার যতটুকু দরকার ততটুকু প্যাথোমাতে আছে। ফর এক্সাম্পল ধরো তুমি যখন কিডনি পড়বা দেখবা পলিসিস্টিক কিডনি ডিজিজ, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট ডিজিজ, বাট এটা তোমার রিটেনেও আসে না। এটা ভাইভাতেও জিজ্ঞেস করার চান্স, ভাইভাতে অনেক সময় জিজ্ঞেস করে কিন্তু, হ্যাঁ যারা হয়তো বা ভালো করে তাদের জিজ্ঞেস করে। তো ভাইভাতে যে 3-4 লাইন কথা জিজ্ঞেস করে তুমি দেখবে প্যাথোমাতে জাস্ট ছোট্ট একটা মানে একটা কয় লাইন হবে, ধরো 10-12 লাইন হবে, এই 10-12 লাইনের মধ্যে যা আছে ওর বাইরে যায় না। উইলসন ডিজিজ, এটা তোমার রিটেনে আসবে না। বাট মানে এটা আসলে ডিপেন্ড করে, ধরো আমাদের ডিএমসি তে আমরা উইলসন ডিজিজের অনেক কেস দেখি, তো স্যারে দেখা যাচ্ছে উইলসন ডিজিজ থেকে জিজ্ঞেস করে। তো ওই প্যাথোমা থেকে যে লাইনগুলো থাকে সেটা। বাট তুমি চাইলে মেডিসিন ইন এ মিনিট এই বইটাও দেখতে পারো, মানে মেডিসিন তুমি যদি চাও যে এই বই থেকে দেখবে এটা দেখবা। তাহলে আমি এই দুইটা টপিক বললাম কোনগুলো, যেগুলো তুমি ওই যে তোমার সিলেবাসে আছে, আমি আগে বললাম সিলেবাসে তোমরা কাজে লাগিও, সিলেবাসে আছে বাট তোমার ইতে নাই, রিটেনে ওইভাবে আসে না, সেই টপিক গুলো তুমি এই দুই বই থেকে পড়তে পারো।
আর যে টপিক গুলো আসে আমি আগেই বললাম, ওই টপিক গুলো তুমি ডেভিডসন থেকে তোমার কোনো নোট গাইড, ডেভিডসন থেকে কিন্তু নিজের মতো গুছাই নিতে হবে। এই কথা কিন্তু আমি বারবার বলছি, মানে আমার অনেক ফ্রেন্ড ওরা গাইড পড়ছে ঠিক আছে, বাট লাস্টে যে ওই যে আমরা যে নোট পড়ছিলাম ভাইয়ের নোট বা আমার নিজের নোট ছিল, অনেকেই ওটা পিডিএফ আকারে তৈরি করে ওটা পড়ছিল। কারণ অনেক হ্যাজার্ড লেখা, তো তোমার এটা খুব গুছায় নিতে হবে। না রিটেনে তুমি দেখবা ইনভেস্টিগেশন এগুলো তোমার মনে থাকবে না, কিন্তু তুমি যদি আসলে মানে গ্রসলি জাস্ট মুখস্থ করো, ম্যানেজমেন্ট মনে থাকবে না। একটু বুঝে বুঝে তোমার কি পয়েন্টস গুলো মনে রাখার ট্রাই করবা, এটা বারবার রিপিট করে। এটা তোমার রিটেনে কিন্তু অনেক ভালো মার্কস, রিটেনে তুমি 90, 92 এরকম মার্কসও কিন্তু এরকম পাওয়া যায় কিন্তু। হ্যাঁ, তো এই ক্ষেত্রে তোমার রিটেন প্রিপারেশনটা খুব গোছানো হবে। আমি এই কথাটা বারবার বলছি, তুমি রিটেন বেশি প্রিপারেশন নাও, বাট রিটেনটা খুব গোছানো হবে। আচ্ছা, এখন আসো বুক লিস্ট। আমি রিটেনের জন্য যেটা বললাম, রিটেনের জন্য ডেভিডসন ঠিক আছে, রিটেনের জন্য মোটামুটি যে কথাগুলো বললাম এই কথাগুলো হচ্ছে জানলেই হবে। আচ্ছা, এখন হচ্ছে পেডিয়াট্রিক্স এর রিটেন সম্পর্কে একটু বলি। আচ্ছা, এর সাথে কিন্তু অ্যাসোসিয়েটেড চলে আসবে। ধরো ফর এক্সাম্পল তুমি যখন ইনফেকশিয়াস ডিজিজ পড়বা, তো তুমি কিন্তু মাইক্রোবায়োলজির হেল্প নিতে পারো। বা তুমি দেখবা যে নিওপ্লাসিয়া তোমার রিটেনে কিন্তু কোশ্চেন আসতে পারে, সার্জারিতে এই কোশ্চেন গুলো আসে, তখন তুমি কিন্তু প্যাথোলজির হেল্প, মানে তোমার যখন যা হেল্প লাগবে নিতে পারো। আর এর সাথে যেটা সেটা হচ্ছে যেই লেকচার গুলো, আমি জানি সব লেকচার ভালো হয় না, অনেক লেকচার বোরিং হয়, চেষ্টা করবে রাতে ভালো মতো ঘুমিয়ে লেকচারটা ভালো মতো করার। লেকচার থেকে তুমি ভালো লেকচার হলে দেখবা এটা থেকে তুমি মানে অনেক আসলে উপকৃত হবা। কারণ স্যাররা যে লেকচার গুলো নেয়, আমি এখনো আমার মনে আছে আমি কিছু কিছু লেকচার প্রায় 80 to 90% আমি একদম মানে মেমোরাইজ, মানে রিক্যাপ করতে পারি যে এই লেকচার গুলো এত ভালো ছিল। তো এই লেকচার গুলো তোমাকে হেল্প করবে। আর তোমার যদি কোনো ক্লিনিক্যাল সেমিনার হয়, বা মানে যেখান থেকে তুমি যদি ফেসবুক ছাড়া কোনো ফেসবুক পোস্ট থেকে যেখান থেকে হোক, তুমি আসলে মানে এডুকেশনাল ম্যাটেরিয়াল গুলো নেওয়ার চেষ্টা করবা। কারণ তোমার আলটিমেটলি ওই রেসিডুয়ালটাই আসলে কাজে লাগবে পরবর্তীতে, বিশেষ করে ভাইভাতে আরো বেশি। হুম। তাহলে তোমরা রিটেনের জন্য ওই সিলেবাসটা একটু খেয়াল রাখবে। হ্যাঁ, আমি ওইটা একটু আবার দেখাই। তোমরা এই সিলেবাসটা আসলে বেশ ভালো, তোমরা যদি একটু দেখো, ধরো কার্ডিওলজি থেকেও একটু দেখো। ধরো ওই যে অ্যানজেনা, এখান থেকে ধরো তোমার এমআই থেকে তো রিটেনের কোশ্চেন্স থাকেই, অ্যানজেনা এই পেক্টোরিস সঙ্গে থেকে বলে দাও কোশ্চেন্স ওই থাকে। ছোলাতে ট্রলি নিয়ে আচ্ছা, আসো। তারপরে হচ্ছে তোমার এই ভালভুলার হার্ট ডিজিজ থেকে রিসেন্ট কোশ্চেন আসে, ধরো অ্যাortic রিগারজিটেশন, মাইটাল স্টেনোসিস থেকে কোশ্চেন আসে। হাইপারটেনশন থেকে কোশ্চেন তোমাদের থাকতে পারে। এখান থেকে অ্যারিথমিয়াটা না খুব বেশি আসলে আসে না, অ্যারিথমিয়া থেকে আসে না। বাট ওই যে বললাম, তুমি অ্যারিথমিয়া কোথায় বলবে, এটা তো আর প্যাথোমাতে নাই, এটা তুমি মেডিসিনের মিনিট থেকে জাস্ট একটু আইডিয়া রাখবে অ্যারিথমিয়াটা। হার্ট ফেলিওর তোমাদের ধরো বিশেষ করে অ্যাকিউট হার্ট ফেলিওর আসে। আর কনজেনিটাল, এই এই যে এই বিষয়গুলো দেখবে প্যাথোমাতে খুবই ভালো আছে, কমন কনজেনিটাল হার্ট ডিজিজ, এগুলো কিন্তু তোমাদের রিটেন ওইভাবে আসবে না, বা ভাইভাতেও জিজ্ঞেস করলেও করতে পারে, বাট খুবই কম। এই টপিক গুলো তোমরা প্যাথোলজির হেল্প নিয়ে দেখতে পারো, বা মেডিসিনের মিনিট একটু দেখে নিলা। আচ্ছা, আরেকটা বিষয় আমি বলে রাখি রিটেনে, এটা একটা কম কোশ্চেন যে ভাই আসলে কোন ম্যানেজমেন্ট গুলো পড়তে হবে। ম্যানেজমেন্ট গুলো মনে রাখবে যে সবসময় অ্যাকিউট ম্যানেজমেন্ট গুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট। এটা শুধু তোমাদের না, এটা আমাদের জন্য আসলে, যারা পরবর্তীতে পোস্ট গ্রাজুয়েশন পরীক্ষা দেয়। অ্যাকিউট ম্যানেজমেন্ট গুলো কেন ইম্পর্টেন্ট, তাহলে তুমি এরপর ইন্টার্ন ডক্টর হবা। মানে আমরা আসলে এখন বুঝি যে মানে এই ম্যানেজমেন্ট গুলোই তোমার, ধরো অ্যাকুট লেফট ভেন্ট্রিকুলার ফেলিওর খুবই ইম্পর্টেন্ট, অ্যাকুট এক্সাজারবেশন অফ সিওপিডি, তারপরে হচ্ছে অ্যাকুট ভাইরাল হেপাটাইটিস, তারপরে স্ট্রোক। মানে এই ম্যানেজমেন্ট গুলো যেগুলো অ্যাকিউট কন্ডিশন, মানে যে ইন্টার্ন ডক্টর এজ এ ফিজিশিয়ান হিসেবে তোমার ট্রিট করা উচিত, তুমি সেগুলো। তুমি আসলে এখন মাল্টিপল মাইলোমার ম্যানেজমেন্ট, হ্যাঁ মাল্টিপল মাইলোমার জন্য যে হাইপার ক্যালসিমিয়া হয় এটার ম্যানেজমেন্ট তুমি শিখবা, কারণ এটা একটা ইমার্জেন্সি। বাট মাল্টিপল মাইলোমার একদম ডেফিনিটিভ ট্রিটমেন্ট কি, এটা তোমার তুমি জানবা, জাস্ট থিওরিটিক্যাল জানো, বাট তোমার জন্য অত ইম্পর্টেন্ট না। তুমি যদি এমআই ম্যানেজমেন্ট না পারো, তোমার কিন্তু পরীক্ষাতে ফেল হয়ে যাওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। বাট তুমি যদি মাল্টিপল মাইলোমার ম্যানেজমেন্ট না পারো, তোমার কিন্তু ফেল হবে না, হয়তো মার্কস একটু কম আসতে পারে এই। তাহলে হচ্ছে তুমি রিটেনের, রিটেন থেকে মোটামুটি এই কথাগুলোই। আর হচ্ছে ঠিক আছে রিটেন, আর পরবর্তীতে আমি যখন কম্বাইন্ড প্রিপারেশন একটা সেগমেন্টে আমি বলবো, ওই সময় আমি বলবো যে রিটেন থেকে কিভাবে ভাইভা বা শর্ট কেস লং কেস এই কথাগুলো বলবো। আচ্ছা, আচ্ছা আমি কোশ্চেন্স গুলো একটু পরে দেখি। হ্যাঁ, পরে হচ্ছে আমি সবগুলো অ্যান্সার করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আচ্ছা, এরপরে হচ্ছে রিটেন। আচ্ছা, রিটেন থেকে কারোর কি কোনো কোশ্চেন্স আছে, আমি একটু দেখি, তাও যদি কেউ কোশ্চেন্স করে আমি একটু রিটেনটা একটু বলে নিব। একজন কোশ্চেন করছেন যে ভাই বা মেডিসিন ইন এ মিনিট এন্ড প্যাথোনা থেকে কিভাবে রিটেনের জন্য হেল্প নেবো, নিজে রিটেনের নোটস তৈরি করার জন্য। আচ্ছা, এটা আমি বললাম না, নিজে নোটস তৈরি করার জন্য আসলে এটার হেল্প নেয়ার, মানে আমি যেটা করতাম সেটা হচ্ছে, আমি যেই জায়গা থেকে পড়তাম আমি একটা
মানে খাতায় লিখে রাখতাম যে এই টপিকটা প্যাথোমার এত পেজ, বা এই টপিকটা মেডিসিনের মিনিটের, আমি তো মেডিসিনের মিনিট বইটা ছিল, ওটা পিডিএফ ভার্সন ছিল, ওর পিডিএফ এর এত পেজ। মানে এই কথাগুলো বলছে জন্য তুমি কিন্তু পরীক্ষার আগে আসলে এইগুলো পড়ার সময় পাবে না। আমি কিন্তু প্রথম থেকে শুরু করছি, যেহেতু যারা নতুন আছো, তারা টাইম পাচ্ছ, তারা এগুলো পড়বা। এখন ধরো তুমি উইলসন ডিজিজে প্যাথোমার এত পেজ, বা অ্যারিথমিয়া, কার্ডিওজেনিক শক, তুমি মেডিসিনের মিনিটের এত পেজ, তুমি এটা তোমার নিজের আসলে নোটস হওয়ার দরকার নেই, এটা জাস্ট তুমি ওখানেই দাগায় রাখবা, নিজে নোটস করবা যেগুলো তোমার রিটেনে বারবার আসে। হ্যাঁ, এই কোশ্চেন গুলো নোট করবা যেগুলো তোমার ভাইবার জন্য ইম্পর্টেন্ট, যেগুলো শর্ট কেস লং কেসের জন্য ইম্পর্টেন্ট। এইগুলো তুমি যদি নোট করো, এটাই এনাফ। কারণ কি, আমি আসলে তোমার যদি বলি যে সব নোট করো, তুমি দেখবা এটা কিন্তু হিউজ সিলেবাস। মানে আমি পার্সোনালি প্রথমে চাইছিলাম যে আমি নিজেই টোটাল নোটস করব, কিন্তু আমাদের তো, তোমরা হয়তো বা জানো, আমাদের আসলে টাইম ডিউরেশনটা অনেক কম ছিল, মাত্র জাস্ট 1 বছর সময় ছিল, তো তো টাইমটা কম ছিল। এই জন্য আমি রিটেনের ওইগুলো ওই ভাইয়ের নোটস এর সাথে আমি জাস্ট একটু ডেভিশন থেকে ইম্পর্টেন্ট যদি দু একটা পয়েন্টস বাদ যেত, ওইটা লিখে রাখতাম। এই এছাড়া ধরো মানে কিছু তুমি আস্তে আস্তে আসলে বুঝে যাবা তুমি। মানে আমি প্রথমে যখন নোট করি, পরে যখন আমি আবার ওইটা পড়তে যাই, মানে তখন তো অনেক ম্যাচুরিটি চলে আসে, তো তখন দেখছি যে আসলে অনেক কিছু আমার অ্যাভয়েড করা যেত, এগুলো নোটসে না আনলেও চলতো, কারণ রিটেনে আসলে এত কিছু লেখার সুযোগ থাকে না। বা পরবর্তীতে হয়তো বা দু একটা কথা যোগ করছে। আর একটা জিনিস মনে রাখবা যে তোমায় কখনোই মানে মনে করবে না যে আমি এই প্রিপারেশন নিয়েছি এটাই শেষ না, তুমি আরো, তুমি আর তোমাদের লেকচার হবে। ধরো তুমি কার্ডিওলজি এখন পড়ছো, দেখা যাচ্ছে তোমার কার্ডিওলজি লেকচার এখনো হয়নি। মানে যেটা বললাম, তুমি যদি আমার সিস্টেমে আগাও যে তোমার এখন মেডিসিন পড়ছো, তুমি মেডিসিনে পড়বা, তুমি দেখা যাচ্ছে নিউরোলজি পড়ছো, বাট তোমার নিউরোলজি লেকচার হইতে এখন অনেক দেরি। বাট ওই লেকচার যখন হবে, তখন কিন্তু তুমি ইম্পর্টেন্ট পয়েন্টস গুলো পেয়ে যাবে বা ক্লু গুলো পেয়ে যাবে, তখন তুমি চাইলে নিজের নোটসে অ্যাড করে নিতে পারো। হ্যাঁ, এইভাবে করতে পারো। আচ্ছা, রিটেন নিয়ে আচ্ছা আরো যদি কারো কোশ্চেন থাকে তোমরা করে রাখো, আমি শেষে তো ওইগুলো দেখবোই। তাহলে রিটেন থেকে মোটামুটি এতটুকু। এখন হচ্ছে পিডিয়াট্রিক্স পোর্শনটা একটু আমি বলি। পিডিয়াট্রিক্স, আচ্ছা আর অনেক কিছু করার সুযোগ আছে। ধরো মানে এটা খুবই অ্যাডভান্স, তুমি যদি চাও ধরো এই যে পাস মেডিসিনের পিডিএফ পাওয়া যায়, তুমি হচ্ছে মাগারিবি যেটা এমআরসিপি পার্ট 1 এর জন্য যেটা আছে, তুমি চাইলে ওইগুলো দেখতে পারো। বাট এটা আমি তোমাকে মোটেই বলছি না যে এটা তুমি এখন দেখবা। ধরো তোমার ভালো লাগছে না, বা একটু চাচ্ছি যে একটু কোশ্চেন একটু সলভ করি কেমন হয় ওইগুলো, এই শখের বশে তুমি কিন্তু ওইগুলো দেখতে পারো। মানে তোমার মেডিসিনের সিলেবাসের কোনো শেষ নেই, বাট তোমার একটা লিমিট থেকে কিন্তু শুরু করতে হবে। তুমি কিন্তু আগেই হচ্ছে যেটা বললাম ইম্পর্টেন্ট টপিক বাদ দিয়ে এগুলো কিন্তু পড়তে যাওয়ার চেষ্টা করা উচিত না। ঠিক আছে। আচ্ছা, এখন সব পিডিয়াট্রিক্স। পিডিয়াট্রিক্স এর জন্য আমাদের একটাই বই, সেটা হচ্ছে আবিদ মোল্লা স্যার। খুবই মানে ভালো একটা বই, আবিদ মোল্লা স্যারের বই। আবিদ মোল্লা স্যারের থেকে তোমরা একদম এখানেই নোট করে রাখতে পারো। না, আবিদ মোল্লা স্যারের বই তোমরা কি পড়বে, দেখো এটা পিডিয়াট্রিক সিলেবাসটা অনেক সুন্দর করে দেওয়া এটা। এগুলো এই যে, এখানে হচ্ছে পেডিয়াট্রিক সিলেবাসটা, তোমরা এটা থেকে আবিদ মোল্লা স্যারের বইতে একটু দাগায় নিতে পারো। দাগায় নিয়ে ওই টপিক গুলো তোমরা মানে রিটেনের পাশাপাশি যদি এক্সট্রা টাইম পাও, সেক্ষেত্রে হচ্ছে ওই টপিক গুলো পড়বা। পেডিয়াট্রিক্স, একটু আমি এটা দেখে নিই। আচ্ছা, এখানে প্রত্যেকটা দেওয়া আছে, স্কিন ভিডি সাইকিয়াট্রি সব দেওয়া আছে। আচ্ছা, এই যে পেডিয়াট্রিক্স, পেডিয়াট্রিক্সে দেখো তোমার যে এই প্রসেস গুলো আছে, এগুলো তোমাদের ইতে আসবে, তোমরা ওইগুলো জেনে যাবে, সমস্যা নেই, এগুলো ওয়ার্ডে তোমাদের পড়াই দিবে। এই যে দেখো, খুবই সুন্দর ভাবে কিন্তু তোমার এখানে কোর টপিক গুলো জানতে হবে। মানে এগুলো থেকে এই যে দেখো, ইপিআই ইনভ্যারিয়েবলি কোশ্চেন্স থাকে, আই ওয়াইসিএফ যেটা হচ্ছে ইনফাইনাইট, যেটা হচ্ছে এটা থেকে ইনভ্যারিয়েবলি কোশ্চেন্স থাকে। তোমার হচ্ছে নিউনেটাল সেপসিস থেকে এখান থেকে কোশ্চেন্স থাকে। হ্যাঁ, তো এই যে এই যে দেখো, এটা হচ্ছে তোমার এটা ভুলে গেলাম। আচ্ছা, ওই টপিকটা থাক। দেখো এই যে এখানে প্রত্যেকটা কোর টপিক দেওয়া আছে, এই যে দেখো তোমার একদম স্টার্ট দিয়ে কিন্তু তুমি এইভাবেই কিন্তু দাগাতে পারো, এবং দেখবা যে এখানে ত্রিপোলিসের এখান থেকে তোমার কোশ্চেন, এই যে নিউনেটাল জন্ডিস খুবই মানে পেরিনেটাল অ্যাসপিরেশন, এখান থেকে মাস্ট এই কোশ্চেন গুলোই থাকে। আর নিউনেটোলজিতে একটা জিনিস হয়তো বা তোমরা অনেকেই খেয়াল করো না, এটা কিন্তু টোটালটা লিখতে হবে। হ্যাঁ, গাড়িতে যেরকম লিখতে হচ্ছে 33+ উইকস অফ প্রেগনেন্সি, এখানেও কিন্তু এই নিউনেটটা কত ডেট, এটা ম্যাসিভ কি প্রিম্যাসিভ, এটার সাথে কিন্তু ডায়াগনোসিসটা লিখবা। আর একটা বিষয় রিটেনে কমার্স এর একটা কারণে পুরোটা ডায়াগনোসিস কিন্তু অনেকেই লেখে না।
ফর এক্সাম্পল ধরো পেশেন্টের অ্যাকিউট লেফট ভেন্ট্রিকুলার ফেইলিওর, বাট পেশেন্টের বিপি আছে 96, তখন কিন্তু তোমার লেখা উচিত অ্যাকিউট লেফট ভেন্ট্রিকুলার ফেইলিওর উইথ শক। আচ্ছা, পিডিএফটা দিয়ে দিলাম। পিডিএফটা তুমি জাস্ট সার্চ দিও ইন্টারনেটে যে বিএমডিসি মেডিসিন সিলেবাস, ওখানে চলে আসবে, ওখানে তোমরা দেখে নিও এটা। হ্যাঁ, তাহলে এই যে বার্থ ইনজুরি, হ্যাঁ, এগুলো সবগুলো থেকেই কোশ্চেন আছে। আচ্ছা, যেটা বলছিলাম এখানে কিন্তু তোমার পুরো ডায়াগনোসিসটা লেখার চেষ্টা করবে, একটু খেয়াল করবে যে কোনো শক বা হাইপার টেনশন, ডায়াবেটিস মেলাইটাস, তুমি যে পেশেন্টের ডায়াগনোসিস লিখছো এটা আছে কিনা। এটা অনেকেই মিস্টেক করে এবং এটার জন্য কিন্তু হাফ মার্কস কমে যাওয়া মানেও কিন্তু অনেক, তাই না? রিটেনে কিন্তু অনেক মার্কস কমে যাবে এটার জন্য। এই বিষয়গুলো খেয়াল করবা। এই যে দেখো পিডিয়াট্রিক্স এর প্রত্যেকটা খুব সুন্দর ভাবে এখানে দেওয়া আছে, তোমরা এটা স্যারের বইতে স্টার্ট দিয়ে এই টপিক গুলো পড়ে ফেলবা। আর রিটেনের জন্য এগুলো তো আলাদা করে ইমফেসিস দিয়ে পড়বা। আগে কিন্তু রিটেন, আমি আবার বারবার বলছি, আগে তোমার প্রিভিয়াস সালে যেই কোশ্চেন গুলো আছে আমি এইভাবে সিলেক্ট করতাম। ধরো আমার ডিওর প্রিভিয়াস 7 বছর, আর অন্যান্য বোর্ডের বারবার রিসেন্ট আসছে এরকম টাইপের কোশ্চেন 5 বছর। এটা আমার ফার্স্ট প্রায়োরিটি ডিউ ধরো 7 বছর, সেকেন্ড প্রায়োরিটি অন্যান্য বছরে বারবার রিপিটেড টাইম রিটেনে আসছে এরকম কোশ্চেন ধরো 5 বছর। তারপর আমার ডিউ ধরো 7 থেকে 10 বছরের কোশ্চেন, মানে এরকম প্রায়োরিটি বেস। তুমি যখন রিভিশন দিবা, এটা এখন না, এখন তুমি সবই পড়ো, তুমি যখন রিভিশন দিবা তখন তুমি এভাবে এগোতে পারো। আচ্ছা, তাহলে পেডিয়াট্রিক্স এর ক্ষেত্রে আমি যেটা বললাম যে আবিদ মোল্লা স্যার এটা পড়লে এনাফ, একদম রিটেনের জন্য খুব ভালো মতো প্রিপারেশন হয়ে যাবে। আচ্ছা, এরপরে স্কিন সাইকিয়াট্রি না, এগুলোর জন্য সব তুমি ডেভিডসনই পড়ো। আর নিউরোলজির জন্য এটাও ডেভিডসন পড়লেই হবে, সমস্যা নেই। ইম্পর্টেন্ট টপিকগুলো ডেভিডসন থেকে পড়ো। আচ্ছা, এখন রিটেন আমাদের মোটামুটি গেল। রিটেন যদি কোনো কোশ্চেন থাকে তোমরা করতে পারো, আমি এর মধ্যে অ্যান্সার দেবো বা লাস্টেও করতে পারো। এখন আসলে যে রিটেন তো সবাই পাস করে, তাই না? যে ভাই রিটেন তো সবাই কম বেশি ওই 1 মাস পরেও পাস করে, যে রিটেনে কিন্তু কেউ ফেল করে না। এটা করে না, অনেকগুলো কারণ আছে আর কি। তুমি রিটেন প্রিপারেশনটা এমন ভাবে নিবা জানো, তুমি মনে করবা, আমি 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 পার্সোনালি এটা করতাম। আমি আমি আসলে এই পরীক্ষার হলে আসলে কারোর কাছে কোনো কিছু শুনতাম না, একেবারেই না। টোটাল আমি পরীক্ষা দিয়েছি, আমি কারোর কাছে কোনো কিছু শুনতাম না। আমার এইটা কাজ করতো যে আমি একজন ডাক্তার হিসেবে এই সিনারিওটা আমি ফেস করছি। তোমরা জানো তোমাদের সব কোশ্চেন কিন্তু সিনারিও দেওয়া হয়, তাই না? সিনারিওটা আমি ডক্টর ফেস করছি, মানে আমার একটা পেশেন্ট এই সিনারিওটা নিয়ে আসছে। তো তুমি তো আর ধরো ক্লিনিক্যাল প্র্যাকটিসে তো আর এটা করবে না যে তোমার কোনো ফ্রেন্ডের কাছে জিজ্ঞেস করবা যে ডায়াগনোসিসটা কি হতে পারে, না। তুমি ওটা কিন্তু নিজে ডায়াগনোসিস করবা। তাহলে তোমার উচিত এটা নিজেই ডায়াগনোসিস করা, তাই না? এই অ্যাবিলিটিটা অর্জন করা। ব্রিটেনে কিন্তু ক্লিনিক্যাল সিনারিও বেসড কোশ্চেন আছে এবং খুবই মানে বেশ মানে খুবই সুন্দর কোশ্চেন হয়। তুমি যদি এগুলো ভালো মতো এখন সলভ করে যাইতে পারো, দেখবে ওয়ার্ড সেটিংস বা পরবর্তীতে অনেক হেল্পফুল হবে। আমরা যে ইন্টারনেটের সময় ওই কেসগুলোই পাই। তো দেখা যাচ্ছে যে তুমি যদি এই ভালো প্রিপারেশন রাখো, তোমার অনেক ইমেন্স হেল্প করবে। মানে অনেকেই বলে যে ভাই 3 মাস পড়লেই তো হয়ে যায়, 3 মাস পড়াই পাস, আর 1 বছর পড়াই পাস। ধরো তুমি অনার্স বা প্লেস নাই করলে এটা বাদ দিলে, বাট তুমি 1 বছর তুমি কন্টিনিউয়াস ইফোর্টের মাধ্যমে যে পাস করছে, যে 3 মাস পাস করছে, এটা ইন্টার্নের সময় আসলে বোঝা যাবে। যে যাই বলো, যে কমন ম্যানেজমেন্ট বা কমনই যে ডায়াগনোসিস করার যে অ্যাবিলিটি তোমার অনেক বেশি হবে, যে জাস্ট ওই 2-3 মাস পরে পাস করছে। আচ্ছা, এখন তো ঠিক আছে, আমাদের আগে পাস তারপর অন্য কিছু। যে ভাই রিটেন তো গেল, এখন মেন হচ্ছে আমাদের আচ্ছা শর্ট কেস ভাইবাটা আমি পড়ে আছি, শর্ট কেস লং কেস, কারণ মেডিসিনে শর্ট কেস লং কেসটাও খুব ইম্পর্টেন্ট। শর্ট কেসের জন্য ফার্স্টে আসি। আচ্ছা ভাই, শর্ট কেসের জন্য যেটা তোমরা করবা, শর্ট কেস কিন্তু ফার্স্টে হচ্ছে, আচ্ছা পেপার ওয়ানের গ্রুপ বি এর টপিক গুলো, পেপার ওয়ানের গ্রুপ বি এর টপিক গুলো হচ্ছে রেসপিরেটরি মেডিসিন, হেপাটো। আচ্ছা, এই পিডিএফটা আমি দিয়ে দিব, হ্যাঁ, যদিও পিডিএফটা আসলে ওই ভালো মতো করা নাই, পিডিএফটা আমি দিয়ে দিব, তোমরা এটা দেখে নিতে পারবা। আচ্ছা, শর্ট কেসের জন্য হচ্ছে ফার্স্টে হচ্ছে তোমার প্র্যাকটিস। এটা আমি একদম প্রথমে বলবো প্র্যাকটিস। এটা কেন বলছি এটা আমি পরে বলবো, আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলবো। প্রথমে হচ্ছে তোমার প্র্যাকটিস। প্র্যাকটিস এইভাবে আমরা যেটা করতাম, আমার থার্ড ইয়ার মানে এটা পড়া আছে, তাই না? আমি আর আমার ফ্রেন্ড, আমরা 3 জনের আমাদের একটা গ্রুপ ছিল। তো আমরা ঠিক করতাম যে ধরো সপ্তাহে 2 দিন সময় নিতাম এশা নামাজের পরে, যে আচ্ছা আজকে আমরা জেনারেল এক্সামিনেশন আর রেসপিরেটরি সিস্টেম এক্সামিনেশন প্র্যাকটিস করবো। তো দেখা যাচ্ছে যে আমরা ওই আমি আমার এক ফ্রেন্ডের উপর করতাম, ও আরেক ফ্রেন্ডের উপর করতো, আমার আমার উপর করতো। এইভাবে আমরা কিন্তু প্রিপারেশনটা নিয়েছি এবং দেখা যাচ্ছে যে আমরা মানে অনেক বেশি প্র্যাকটিস করছি এবং এই প্র্যাকটিসটা আসলে অনেক বেশি জরুরি। তুমি হচ্ছে মেডিসিন পরীক্ষা দিবে, আমি তোমার জাস্ট সিনারিওটা একটু বলি। তুমি হচ্ছে আচ্ছা, একজন শর্ট একটু বলে দিতে বলছে, আমি একটু বলি। পেপার ওয়ানে গ্রুপ বি তে রেসপিরেটরি মেডিসিন থেকে থাকে, হেপাটোলজি থেকে থাকে, নেফ্রোলজি থেকে থাকে, এন্ডোক্রাইনোলজিতে থাকে,
ইলেকট্রোলাইট এবং মেটাবলিক ইমব্যালেন্স থেকে সাধারণত কোশ্চেন গুলো থাকে। হ্যাঁ, এখান থেকে একটা বা রেসপিরেটরি থেকে অনেক সময় দুইটা থাকে, হেপাটোলজি থেকে একটা, নেফ্রো থেকে একটা, এন্ডোক্রাইনোলজি থেকে ইলেকট্রোলাইট। দেখো এটা ইম্পর্টেন্ট কেন, ধরো তোমার পরীক্ষা হাতে সময় কম, তুমি জানো ইলেকট্রোলাইট মাস জাস্ট তুমি 3 থেকে 4টা কোশ্চেন পড়বা, দেখবে তুমি একটা কমন পেয়ে যাবা। ইনভেরিয়েবলি ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয় হাইপোনাট্রিমিয়া, হাইপোক্যালিমিয়া, হাইপারক্যালিমিয়া এগুলো থাকে, এবং ওয়ার্ড সেটিংস এ এগুলো খুব কমনলি পাওয়া যায়। তো দেখা যাচ্ছে তোমার এন্ডোক্রাইনোলজি পর টাইম নাই, তুমি ইলেকট্রোলাইটটা পড়ে যাও, তোমার তো মানে তুমি একটা তো বাদ দিতেই পারবে। যদি এটা এখন করা ঠিক না, পরীক্ষার আগে এই জাতীয় ট্রিক্স গুলো ইম্পর্টেন্ট, হ্যাঁ তখন কাজে লাগবে। আচ্ছা, এখন যেটা বলছিলাম যে শর্ট কেস প্র্যাকটিস খুবই ইম্পর্টেন্ট। মেডিসিন তোমার পরীক্ষার একটা সিনারিও বলি, তুমি ভাইবার দিন, ভাইবার দিন তুমি সকালে যাবা, যে তোমার হচ্ছে 2 বোর্ডে, তুমি 3 বোর্ডে ভাইবা দিবা। মেডিসিন এক, মেডিসিন 2 বোর্ড, পেডিয়াট্রিক্স 1 বোর্ড। তুমি ভাইভা দিবা একদম ওই প্রেশারের মধ্যে, এরপর তোমার নিয়ে যাবে, নিয়ে যেয়ে ওখানে তোমার লং কেস ধরাই দিবি। লং কেস তুমি লিখবা, ওর মধ্যেই তোমার মেডিসিনের তোমার 3টা শর্ট কেস থাকে, পেডিয়াট্রিক্স এর 2টা শর্ট কেস থাকে। তুমি বুঝতে পারছো যে কি হিউজ পেশেন্টে তোমার কাজ করতে হবে। এই জন্য তুমি যদি এটা প্র্যাকটিস না করো, শর্ট কেস মানে যেটা হাতে আনা বলা হয়, হ্যাঁ মাসেল মেমোরি, এটা না করলে কিন্তু তুমি ওখানে এক্সামিনেশনটা করতে পারবে না। আর এক্সামিনেশন যদি তুমি আসলে ভালো না করো, তুমি যদি ক্রস কোশ্চেন নাও পারো, তুমি কিন্তু ফেল করার চান্স কম, বাট এক্সামিনেশন যদি তুমি না পারো, এটা কিন্তু ফেলের চান্স অনেক বাড়াই দিবে। শুধু শর্ট কেসে ফেল এরকম ইনভেরিয়েবলি কিন্তু হয়, হ্যাঁ শর্ট কেসে ফেল। এই জন্য ফার্স্টে প্র্যাকটিস। এখন এই বই হিসেবে তুমি কোনটা করবা, বই হিসেবে যেটা করবা, তুমি কিন্তু রিটেনটা কাজে লাগাবে। আমি তো আগেই বললাম, তুমি শর্ট ক্রস কোশ্চেনটা আলাদাভাবে মুখস্থ করতে যাবে না, রিটেনের সাথে মিল রেখে তুমি ক্রস কোশ্চেন গুলো মুখস্থ করবা। শর্ট কেসের জন্য হচ্ছে আব্দুল্লাহ স্যার, এবিএম আব্দুল্লাহ স্যার, এটা হচ্ছে শ্যামল স্যার একটা চটি বই পাওয়া যায়। শ্যামল স্যার বই থেকে অনেকেই পরে অনেক মডিফাই করছে, ওইটা না, শ্যামল স্যার একটা বই পাওয়া যায় একদম ছোট তোমার, এই বইটা খুবই ইফেক্টিভ। আমি যেটা করতাম, আব্দুল্লাহ স্যার থেকে এক্সট্রা তথ্য নিয়ে শ্যামল স্যার এই বইটাতে আমি মানে লিখে রাখতাম, জাস্ট গ্রস ইম্পর্টেন্ট কোশ্চেন্স গুলো এখানে আমি লিখে রাখতাম। আচ্ছা, আর তো ম্যাকলয়েড, এটা তো আমি ভুলেই গেছি না, এটা তো তুমি পড়বাই অবশ্যই, এটা যেহেতু থার্ড ইয়ারের পড়া, বাট ফিফথ ইয়ারে এখন তুমি খুব ভালো মতো বুঝতে পারবে। আমি তোমার বলবো যে তুমি যখন কালেক্টিভ প্রিপারেশন নিবা, ধরো তুমি তার শর্ট কেসের জন্য একদিন বা লং কেসের জন্য একদিন এইভাবে পড়বা না। যখন তুমি ধরো রেসপিরেটরি সিস্টেম ফর এক্সাম্পল পড়লে, তুমি তো একটা কম্বাইন্ড সিস্টেমে আঁকাবো, আমি ওটা বলবো পরে। বুক লিস্ট যেহেতু বলছে, আমি একটু সাথে বলে দিচ্ছি, এটা তুমি এখানে শ্যামল স্যারের বইটাকে ফোকাস করে, ছোট একটা বই, মানে ছোট একটা বই, জাস্ট তোমার 4টা সিস্টেম দেওয়া আছে, ওটার সাথে তুমি আব্দুল্লাহ স্যার থেকে ইম্পর্টেন্ট তোমার যে ক্রস কোশ্চেন গুলো মনে হয় সেগুলো তুমি এখানে অ্যাড করবা। এখন তুমি বলতে পারো যে ভাই ইম্পর্টেন্ট কোশ্চেন গুলো আসলে কোনটা, তোমরা একটা কাজ করতে পারো এখন থেকেই। আমি যেটা করতাম, আমি প্রথম থেকে করতাম, আমার এটা আসলে ভালো লাগতো। তোমাদের সিনিয়ররা যাদের প্রফ হবে বা যাদের হয়েছে, তাদের থেকে তোমরা কোশ্চেন কালেক্ট করবা। কালেক্ট করে মানে প্রফেস যে ভাইবা থ্রেড, ওখানে দেখো শর্ট কেসের জন্য আলাদা আলাদা ভাবে ওনারা, তুমি জাস্ট ওটা দেখো। আমি বলবো না যে তুমি এখন সব সলভ করতে পারবা, কারণ তোমার এখন সব শেষ হয়নি, তুমি পারবা না। বাট তুমি ওইটা জাস্ট একবার চোখ বোলাতে পারো যে রেসপিরেটরি সিস্টেম শেষ করার পরে, আচ্ছা ওখান থেকে দেখি তো কি কোশ্চেন্স আসছে শর্ট কেস থেকে, একটু জাস্ট একটু আইডিয়া রাখলে এটাই অনেক। হ্যাঁ, এটা তোমরা রাখতে পারো, বাট না রাখলেও সমস্যা নেই, এটা তো তুমি পরীক্ষার আগে পড়বাই। শর্ট কেসের বুকলেট সেটা, এখন আসলে লং কেস। আচ্ছা, ইম্পর্টেন্ট শর্ট কেস গুলো আমি লাস্টে বলবো, কারণ যাদের ব্লক প্রিপারেশন এটাও যাতে কাভার হয়ে যায়, যে আমি ইম্পর্টেন্ট তোমার এগুলো আমি লাস্টের দিকে আনবো, হ্যাঁ। আচ্ছা, এখন আমি জাস্ট মানে বইয়ের বিষয়টা বলে যাই। লং কেসের জন্য আব্দুল্লাহ স্যার, আসলে অনেক বই পাওয়া যায়, বাট ওই বইগুলো না আমি আসলে অত বেশি ভরসা পেতাম না, মানে আসলে ঠিক আমি কাউকেই ই করছেন, ওনারাও অবশ্যই রেফারেন্স থেকেই লিখছে, বাট আব্দুল্লাহ স্যার পড়লে আমার মনে হতো যে না, যেই ইনফরমেশনটা আছে আমি না বুঝতে পারলেও এটা আসলে কারেক্ট, এটা একটা মনে হতো আর কি। তো তোমরা আব্দুল্লাহ স্যারের বইটাই লং কেসের জন্য পড়বা। এখন লং কেসের জন্য কোনগুলো পড়বা, প্রথমত হচ্ছে তোমাদের ওয়ার্ডে যে লং কেস গুলো পড়াবে, তোমরা সিএ বা রেজিস্টার স্যারের সাথে যোগাযোগ করে তোমরা একটু কালেক্ট করে নিবা যে স্যার আমাদের, কারণ এটি মেডিকেল কলেজ ভিত্তিক ভ্যারি করে কিন্তু, হ্যাঁ। না, আমাদের ওয়ার্ডে যেরকম হিউজ কেস পাওয়া যায়, তো দেখা যাচ্ছে স্যার চাইলে যে কোনো কেস দিতে পারে, তো সব মেডিকেলে হয়তো এরকম সুযোগ নাও থাকতে পারে। তো এই জন্য তোমরা একটা লিস্ট নিয়ে নিবা সিনিয়রদের কাছ থেকে, বা সবচেয়ে ভালো রেজিস্ট্রারের কাছ থেকে নেওয়া, কারণ ওনারা যেহেতু পরীক্ষার এই কেসগুলো ডিল করে, হ্যাঁ। ওই কেসগুলো নিয়ে তোমরা ওইগুলো রিটেনের পাশাপাশি ওই লং কেস গুলো কিন্তু পড়ে ফেলবা। হ্যাঁ, লং কেস আর রিটেন মোটেই আলাদা না, তোমার এক প্রিপারেশন দিয়ে যাতে কাভার হয়ে যায়। আচ্ছা, লং কেস গেল, এখন আসো ভাইভা। ভাইভার জন্য আমি কিভাবে প্রিপারেশন, এটা মোস্ট ভাইটাল। তুমি ভাইভাতে ভালো করলে দেখবে একটা পজিটিভ একটা ইমপ্রেশন চলে আসে, তুমি কোনো সেগমেন্ট খারাপ করলেও দেখবা সমস্যা হয় না সাধারণত, বাট ভাইভা খারাপ করলে প্রবলেম। ভাইভা তোমার, আচ্ছা এখানে শর্ট কেসের জন্য তো পিডিও তো আছে, হ্যাঁ। পিডিয়াট্রিক শর্ট কেসেও কিছু
স্পেসিফিক কিছু টপিক যেগুলো তোমাদের দেখবা পড়াই ওইগুলোই থাকে। ধরো তোমার মুয়াক মানে পেডি রিলেটেড যেগুলো আলাদা, মুয়াক থাকে, জেড স্কোর বের করা থাকে। তারপরে এখানে কিন্তু ওই যে সেভেন ক্রেনিয়াল নার্ভ, এটা আমারও ছিল এই টপে, সেভেন ক্রেনিয়াল নার্ভ, এটা ইনভেরিয়েবলি থাকে। তারপর আর কি থেকে এই যে অ্যাবডোমেন, পারকাশন, অস্কালটেশন, হ্যাঁ, এই জাস্ট এই কেসগুলো থেকে দুইটা তোমার থাকে, পারকাশন, অস্কালটেশন। এবং পেডি কিন্তু অনেক গোছানো, তুমি যদি না পারো তুমি কিন্তু একদম জিরো পাবা, বিশেষ করে একদম জিরো দেয়, আর তুমি যদি ভালো পারো 10-এ 10 পাবা। এরকম পেডি খুবই গোছানোটা। এবং ওরা খুব টাইম মেনটেন করে, ধরো তোমার 5 মিনিট টাইম, তো ওই 5 মিনিট ওরা নেবে, এর বেশি নিবে না। তাহলে এগুলো ইন জেনারেল পেডিতে থাকে। এখন সব ভাইবা, ভাইবা ফার্স্ট হচ্ছে মেডিসিন। মেডিসিনে তোমার দুইটা বোর্ড, হ্যাঁ, একটা বোর্ডে থাকবে এক্স রে, একটা বোর্ডে থাকবে ইসিজি। কোন এক্স রে কোন ইসিজি গুলো, এগুলো আমি লাস্টের দিকে বলবো, যখন ব্লকের ওই কথাগুলো বলবো ওই সময় বলে দেবো একবারে। এক্স রে আর ইসিজি, এক্স রে দিয়ে তোমার ভাইভা শুরু, ইসিজি দিয়ে তোমার ভাইভা শুরু। তার মানে তুমি বুঝতেই পারছো ফার্স্ট ইমপ্রেশনটা কত ইম্পর্টেন্ট। তুমি যদি এক্স রে ভালো না পারো তোমার কিন্তু ওখানেই সমস্যা, ইসিজি না পারলে কিন্তু প্রবলেম। এবং বিশ্বাস করো আমি অনেক ফ্রেন্ডের আমি এরকম শুনছি যে ওরা হচ্ছে তোমার এক্স রেটা নিয়ে ঠিক রকম আসলে বলতে পারে না, মানে তারা জানে ইসিজিটা নিয়ে বলতে পারে না, বাট তারা যে মেন্টাল প্রেশার থাকে ওটার জন্য ওখানে কিন্তু পারে না। তো এটা তোমার ওভারকাম করার জন্য এখন থেকেই এক্স রেটা একটু বলার চেষ্টা করা, হ্যাঁ, মানে বলাটা, তুমি তো এটা লিখতে পারবা বা অস্পিতেও এক্স রে থাকবে, ইসিজি থাকবে, তুমি এটা পড়বা, এটা আনকমন থাকে না, তুমি শিওর থাকো যে এটা তোমার কমন, তুমি হয়তো বা আগের দিন দেখেও যাবে, বাট তুমি বলতে পারছো না, দেখা যাচ্ছে এরকম যেন না হয়। এক্সরেটা ইসিজিটা খুবই ভালো করে আগে তোমার প্রথম কোশ্চেন, তুমি ক্রস কোশ্চেন যায় পারো না পারো মানে পরবর্তী কোশ্চেন তুমি খুব সুন্দর মতো এক্সরেটা ধরে একদম ভালো মতো যাতে বলে দিতে পারো, ইসিজিটা দেখে একদম বলে দিতে পারো, হ্যাঁ, এরকম তোমার অ্যাবিলিটি থাকতে হবে। এরপরে এক্সরে বোর্ডে আর ইসিজি বোর্ডে কি থাকবে, এটা আসলে সাধারণত একটু ভ্যারি করে, এটা তোমাদের টিচাররা বলে দেবে যখন প্রফের আগে বলে দেবে, বাট তোমার ভাইবা শুধু এক্সরে আর ইসিজি দিয়ে। ভাইবা ভালো করার জন্য যেটা করা সেটা হচ্ছে তুমি এক্সরে আর ইসিজি গুলো খুব ভালো করে পড়বা, রিটেনের সাথে মিলায় ওটাই হয়ে যাবে। আর ক্রস কোর্স ভাইভাতে যে কোশ্চেন হয় এগুলো আসলে রিটেনের ওই টপিক গুলো থেকেই, বা রিটেনের মতো না, তোমার কখনোই বলবে না যে আচ্ছা এর জন্য তুমি কি ইনভেস্টিগেশন করবা, এটা বলবে না। আচ্ছা আমি লাস্টে আমার ভাইবার এক্সপিরিয়েন্সটা আমি তোমাদের হুবহু শেয়ার করবো, যাতে তোমরা বুঝতে পারো যে ভাইবার কোশ্চেন গুলো আসলে কেমন হয়, হ্যাঁ। তো এক্সরে ইসিজিটা তোমরা থেকে ওই রিলেটেড, ধরো তোমার কিছু কোশ্চেন ওখানে থাকে, ধরো তোমার প্লুরাল ইফিউশন এক্সরে তে পড়লো, প্লুরাল ইফিউশন নিয়েই জাস্ট গ্রস কোশ্চেন গুলো করে, করে এরপরে তোমার ওই যে যে টপিক থেকে, প্রত্যেকটা টপিক থেকে সুপারফিশিয়াল কোশ্চেন্স গুলো শুরু করে ইম্পর্টেন্ট টপিক, আবারও বলছে এখানে আনকমন টপিকে অনেক পরে যায়, তোমার ইম্পর্টেন্ট টপিক থেকে শুরু করবে, তুমি ওইগুলো পারবা, আর একটু ডিপে যাবে, তুমি পারতে থাকবা, ডিপে ডিপে যাইতে থাকবে, মানে তো ওনারা এক্সাম সিস্টেমটা খুবই স্ট্রাকচার ওরিয়েন্টেড নাই, মানে তোমার ঘাবড়ানোর কারণ নেই, তুমি যতটুকু জায়গায় থামবা ওনারাও তোমার ততটুকু জায়গায় থামাই দেবে। আর হয়তোবা যদি আচ্ছা থাকো ওগুলো পরে, তোমার ইন জেনারেল এটাই হয় পরীক্ষাতে, এক্সএসসি দিয়ে তোমার ভাইবা শুরু, এবং ওই রিলেটেড টপিক থেকে তোমার যেভাবে বললাম আর কি এভাবে যাবে। এটার জন্য তোমার আলাদা প্রিপারেশন ঘাবড়ানোর দরকার নেই, তোমরা রিটেনে যা পড়ছো ওইটাই, ওটার সাথে ধরো লেকচার ক্লাসগুলো ইম্পর্টেন্ট, হ্যাঁ, লেকচারের স্যাররা যেতে ইম্পর্টেন্ট কথাগুলো বলে ওইগুলো কিন্তু জিজ্ঞেস করে, আর ব্লকের আগে ওনারা ক্লাস নেয়, ওখানে ইম্পর্টেন্ট কথাগুলো বলে দেয়। আচ্ছা, এক্সারসাইজ গেল, এখন তুমি বই হিসেবে একটা বই আছে, সেটা হচ্ছে তুমি রিটেনের জন্য শ্যামল স্যারের একটা ভাইভা বুক আছে, হ্যাঁ, শ্যামল স্যার একটা ভাইভা নোট পাওয়া যায়, এই বইটা অনেক আগের। তো তোমরা এখান থেকে আসলে ম্যানেজমেন্টটা খুব বেশি, যেহেতু আপডেটেড অনেক কিছু হয়েছে তাই না, ওটা ধরো তোমার যখন, এখন তো ডেভিডসন 24তম, যখন 20তম ডেভিডসন ছিল বা 21তম, ওই সময় বইটা লেখা, মানে 10-12 বছর আগে। তো ওখান থেকে তুমি ওই এগুলো খুবই ইম্পর্টেন্ট ফার্স্ট কোশ্চেন গুলো, ম্যানেজমেন্ট পোর্শনটি একটু স্কিপ করো এই এটাই। আচ্ছা, লং কেসের জন্য শ্যামল স্যারের একটা বই আছে, হ্যাঁ, তোমরা পাশাপাশি এইটাও একটু দেখো, শ্যামল স্যারের একটা লং কেসের বই আছে, এটাও তোমরা ক্রস কোশ্চেনের হেল্পটা নিতে পারো। স্যার আসলে মানে উনি আসলে অনেক ভালো আসলে এই বইগুলো লিখছে, মানে তুমি দেখবা পড়ার সময় তোমার মনে হবে আচ্ছা এই কোশ্চেন গুলো তো এরপরে করবে আমার সাধারণত মানে করা হয়, এই টাইপের কোশ্চেন গুলো এখানে আছে, তোমরা ওই যে টপিক পড়বা একদম টপিক শেষ করে এই বইটা একটু চোখ বুলায় রাখবে, হ্যাঁ? আর পরীক্ষার আগে তো তখন তুমি এটা পড়বাই। ভাইবার জন্য এটা। এখন আসলে পিডিয়াট্রিক্স, পিডিয়াট্রিক্স এর ভাইবাটা একটু ডিফারেন্ট হয়। ডিফারেন্ট হয় বলতে এইটা এই জন্য, ধরো মেডিসিন তোমার টাইম কিন্তু এখানে লিমিটেড, এখানে ঘন্টা বাজানো হয়, মানে তুমি দেখবে যে ধরো মেডিসিন তোমার 5 মিনিট সময় দেবো, ঘন্টা বাজে, বাট স্যারেরা ওইটা কেয়ার করে না, তুমি না পারলে দেখা যাচ্ছে ঘন্টার আগেও তোমার ফেল করে বের করে দেয়, তাও তুমি যদি পারো ওনারা 10-15 মিনিট ধরতে পারে, ওনাদের ইচ্ছা। বাট পিডিয়াট্রিক্স খুবই একদম মানে
খুবই ওরা টাইম ফলো করে। এবং আমি যে পিডিয়াট্রিক্সে কতগুলো কোশ্চেন্স ফলো করছি, আমি পরে আসলে ওই থ্রেডটা আমি লিখতেই পারিনি এই জন্য। মানে এতগুলো কোশ্চেন্স আমার পিডিয়াট্রিক্সে ওই টাইমে করছিল, মানে তুমি পারতে থাকবে, তোমার পড়তেই থাকবে পিডিয়াট্রিক্সে একদম, জাস্ট যেই টাইমটা শেষ হবে ঘন্টা বাজাবে, শেষ, তুমি চলে আসবে। পিডিয়াট্রিক্স ভাইবার জন্য তুমি রিটেনের যা প্রিপারেশন নিয়েছে এটা এনাফ। এখানে তোমার কিছু পিক্টোগ্রাম থাকে, হ্যাঁ, পিক্টোগ্রাম। এখানেও কিন্তু এক্স রে ইসিজি থাকে, এক্স রে থাকে, সরি, এখানে হচ্ছে তোমার পিক্টোগ্রাম থাকে। তারপরে হচ্ছে তোমার এক্স রে থাকে, পিক্টোগ্রাম এক্স রে থাকে, কিছু সিনারিও বেসড কোশ্চেন ওনাদের অনেক সময় তোমার এটা থাকে না, সিনারিও বেস করলে ওনারা নিজেরাই করে। আচ্ছা, রিসেন্ট কিন্তু মেডিসিনে ভাইবার কোশ্চেন খুব সিনারিও ওরিয়েন্টেড হয়, হ্যাঁ, সিনারিও বলতে খুবই কমন ডিজিজেরই সিনারিও ওনারা বানাবে। তো তোমরা, আমি যেটা বললাম, তুমি সিনারিওটা একটু জাস্ট মানে নিজে ফিল করার চেষ্টা করবে, যে পেশেন্ট হিসেবে ধরো তোমার কাছে আসছে, তো তুমি কিভাবে কি করবে, এটা করলে তোমার একটু ভালো লাগবে যে না, তুমি পেশেন্ট এইভাবে ডিল করবে, যে সিনারিওটা তুমি পাচ্ছ পরীক্ষাতে ওনারা ওইভাবে সিনারিও দেয়। তো পিডিয়াট্রিক্স এর জন্য পিক্টোগ্রাম এক্সে এই দুটো একটু আলাদা ভাবে থাকে, সাথে তোমার হচ্ছে রিটেনের মধ্যে কার্ডস থাকতেও পারে, নাও পারে। মেডিসিনের জন্য আসলে কার্ড খুব একটা ফ্যাক্টর না, এটা আমাদের পার্সোনালি কার্ড ছিল কিনা জানি না, বাট কার্ড ওইটা আসলে আমরা পাইনি। তাহলে পিডিয়াট্রিক্সে তোমরা রিটেন প্রিপারেশন নিবা, সাথে পিক্টোগ্রাম নিবা আর এক্সরে। আর ভাইবার জন্য আগেই বললাম, তোমরা হচ্ছে যেটা আহ তোমরা হচ্ছে ক্লাসের লেকচারের দিকে একটু মনোযোগ দিবা, হ্যাঁ, লেকচার থেকে একটু ভালো মতো পড়বা। যে লেকচার গুলো নিবে ইম্পর্টেন্ট করে, লেকচার আসলে অনেকে কি করে একদম সব তোলে, এটা করবা না, যেটা স্যারেরা বলে যে এটা তোমাদের পরীক্ষাতে ধরা হয়, এটা ইম্পর্টেন্ট, জাস্ট ওই পয়েন্ট গুলো নোট ডাউন করবা। আচ্ছা, এখন আসো যে আরটা দুইটা সেগমেন্ট, এক্স আর ইসিজির জন্য কি বই পড়বো ভাবে, বা কিভাবে পড়বো, বা কি পড়বো আসলে এই দুটো তো খুবই ভাইটাল। তুমি রেসপিরেটরি শুরু করার সময় তুমি এক্স রে শুরু করবা, তাই না? কারণ এই দুটো একদম বেসিক ইনভেস্টিগেশন, তোমার ভালো মতো এই দুটো পারতেই হবে। এক্স এর জন্য বই আব্দুল্লাহ স্যারের বইটাই পড়বা। এর সাথে তুমি এক্স এর ভিডিও দেখবা, আমি ভিডিওর জন্য একটা আলাদা সেগমেন্ট আছে, ওটা আমি বলবো, বাট এক্স এর জন্য তোমরা ভিডিও দেখবা। ভিডিও হচ্ছে অ্যাক্সিসে একটা প্লে অ্যাক্সিসে একটা প্লে লিস্ট আছে, হ্যাঁ, ওই প্লে লিস্ট থেকে হচ্ছে তোমরা দেখতে পারো। আমাদের ডিএমসি একজন ম্যাডাম পড়াইছে এবং বেশ ভালো পড়াইছে, মেইনলি রেসপিরেটরি সিস্টেম আর তোমার অ্যাবডোমেনই ফোকাস করছে। তুমি রেসপিরেটরি অ্যাবডোমেন খুব ভালো মতো ওইটা দ্বারা হয়ে যাবে। এখন এক্সরে তুমি কি কি পড়বে আমি এটা একটু বলি। আর এক্সরে অনেক রিভিউ ভিডিও পাওয়া যায় ইউটিউবে, হ্যাঁ, তুমি সার্চ দিলে বিশেষ করে নিট পিজি, আচ্ছা ওটা আমি একবারই বলবো, ওটা তুমি আব্দুল্লাহ স্যারটাই পড়ো, মানে ইম্পর্টেন্ট টপিক গুলো ধরো। আচ্ছা, টপিক গুলো আমি একটু বলে দিই কি কি পড়বা। আর শর্ট ফর্ম আমি ওটা বলবো যখন ব্লকের ওই কথাটা আসবে সামনে, হ্যাঁ, আপাতত আমি ইন জেনারেল বলি। তুমি হচ্ছে এটা কি কি এক্সরে পড়বা। তো রেসপিরেটরি সিস্টেম থেকে তুমি কনসোলিডেশন, ইফিউশন, তারপরে হচ্ছে যেগুলো একটু টিপ ও ইত্যাদি, কনসোলিডেশন, ইফিউশন, তারপর হচ্ছে নিউমোথোরাক্স, তারপরে হচ্ছে টিউবারকুলোসিস, তারপরে হচ্ছে মাল্টিপল মায়োলোমা, মাইটাল স্টেনোসিস, কনসোলিডেশন, নিউমোথোরাক্স, টিউবারকুলোসিস। উম এরপরে হচ্ছে যদি একটু টুইস্টার বলি, টুইস্টারের মধ্যে তুমি হচ্ছে কলাপস, ফাইব্রোসিস, মাস লেশন, ক্যাভিটারি লেশন, তারপরে হচ্ছে তোমার প্রাইমারি হাইপার প্যারাথাইরয়েডিজম, মানে হচ্ছে তোমার ওই মাল্টিপল মাইলোমার মতো সেম অ্যাপিয়ারেন্স পাওয়া যায়, তো ডিজি হিসেবে এটা আসে প্রাইমারি হাইপার প্যারাথাইরয়েডিজম। আর কি অ্যাবডোমিনের ওইগুলো আসলে সার্জারিতে আসে, মেডিসিনের জন্য আমাদের খুব একটা ইম্পর্টেন্ট, ওগুলো ওইভাবে আসে না, ঠিক আছে। এর সাথে তুমি হচ্ছে এই যে অ্যাওর্টিক মাইটাল স্টেনোসিস প্লাস রিগারজিটেশন, এটাই আসলে কমনলি এটাই বেশি পাওয়া যায়। আমি আসলে এখানে আলোচনা করতে গেলে অনেক লং হয়ে যাবে, আমি কিভাবে ডিফারেন্সিয়েট করবো আসলে এগুলো, তো এটা যেহেতু আসলে লেকচার ক্লাস না, আমি জাস্ট একটু গাইডলাইন সেশন হিসেবে এটা রাখি। আর ওয়ান প্লাস হিসেবে ধর রিউমেটোলজিক্যাল যে ডিজিজ গুলো, হ্যাঁ, তোমরা পড়ো এগুলো জাস্ট রিউমেটোলজিক্যাল এক কথায় ডিজিজ গুলো যেগুলো পড়ো, অ্যানকালোজিং স্পন্ডোলাইটিস, রিউমেটয়েড আর্থ্রাইটিস, এগুলো যে এক্সারসাইজ হয় সেগুলো, এক্সে মোটামুটি এইগুলোই।
আরো আমার কিছু বাদ যাইতে পারে মনে হয়, মোটামুটি এগুলো পড়লে আশা করি হয়ে যাবে। ইসিজির জন্য কি করবো? ইসিজির জন্য বুক রিসোর্সটা আমি একটা বই পড়ছিলাম, দি অনলি ইকেজি বুক। এটা আমি আমার জন্য সাজেস্ট করছি, অনলি ইকেজি বুক ইউ হ্যাভ এভার রিড। বইয়ের নাম এটা, ইউ হ্যাভ এভার। এই বইটা আমার খুবই ভালো লাগছে, আমি এটা পড়ছিলাম। সাথে হ্যামটনের বই আছে, তোমরা এটা পড়তে পারো। এটা আগে পড়ে তখন আমি টাইম পেলে হ্যামটনের বইটা একটু দেখতাম। ইসিজি, আচ্ছা, ইসিজির জন্য একটা ভালো হয় তোমরা কোনো মানে একটা কোর্স করতে পারো, হ্যাঁ। ইসিজির জন্য অনেকেই পড়ায়, তবে আমার একটা যেটা থিওরি, কোর্স করার আগে তোমরা একবার নিজে পড়ে নিবা, নাই কি হবে ওই কোর্সের কথা ধরতে পারবে না। আমি আমি পার্সোনালি নিজে কোর্স করিনি, আমি এমনিতে ভিডিও পাইছিলাম কিছু ইউটিউবে, বা আমাদের একজন সিনিয়র ভাইয়ের ভিডিও ছিল, ওইটা আমি দেখলাম যে এখন আর ইউটিউবে নাই। উনি হয়তো বা পুরো কোর্সের ভিডিওটাই ওটা মনে হয় ডিলিট করে দিয়েছে, যাই হোক। তো তোমরা আগে একবার আইডিয়া নিবা, আইডিয়া নিবে। তুমি যখন কোর্স করবে দেখবে তুমি খুব ভালো মতো ধরতে পারছো, এটাই আমার থিওরি আসলে। তুমি যখন কোনো কিছু মানে শেখার আগে একটু আইডিয়া নিলে ওই বিষয়গুলো খুব ভালো মতো মানে মাথার মধ্যে সেট করা যায়। এই জন্য তুমি একটা একটা ইসিজি কোর্স একটা করে নিবা। আমাদের অ্যাক্সিস এরও ইসিজি কোর্স আছে, বা আরো অনেকেই করায়। তুমি তোমার যেটা সুইটেবল মনে হয় একটা কোর্স তুমি নিজে একটু পড়ার পরে করে নেবে। এখন সিন্ড্রোম এগুলোকে পড়তে যাবে না, ইসিজি বা এমআই, ট্রিপল স্টার, অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, তারপর কমপ্লিট হার্ট ব্লক, এলভিএস উইথ স্ট্রেন, পরীক্ষাতে সবচেয়ে বেশি এগুলো থাকবে। বাট তুমি প্রথম প্রিপারেশনে তুমি আরো কিছু করবে। তুমি এখানে এই যে রাইট ভেন্টিকুলার হাইপারট্রফি এই টপিকটা পড়বা তুমি। আদার অ্যারিথমিয়া গুলো পড়বা, হ্যাঁ, অ্যারিথমিয়া, বিশেষ করে সুপ্রাভেন্টিকুলার ট্যাকিকার্ডিয়া, জাংশনাল রিদম, সুপ্রাভেন্টিকুলার ট্যাকিকার্ডিয়া, জাংশনাল রিদম, তারপরে অ্যাক্টিয়াল ফ্লাটার, হ্যাঁ, ভেন্টিকুলার ফিব্রিলেশন, ভেন্টিকুলার ট্যাকিকার্ডিয়া, মানে পার্থক্য জাস্ট যেটা ভেন্টিকুলার ট্যাকিকার্ডিয়াতে ওয়াইড কিউআরএস কমপ্লেক্স তুমি পাবা, মানে এই টাইপের জিনিস পাবা। মানে একদম ডায়াগনস্টিক বিষয়গুলো, ভেন্টিকুলার ট্যাকিকার্ডিয়া, ভেন্টিকুলার ভেন্টিকুলার ট্যাকিকার্ডিয়া, ভেন্টিকুলার ফিব্রিলেশন, তারপর পরে টর্সারি পয়েন্টাস, হ্যাঁ, টর্সারি পয়েন্টাস। এই বিষয়গুলো তোমরা একটু অ্যারিথমিয়া থেকে পড়বে। ইলেকট্রোলাইট ইমব্যালেন্স, এটা ইম্পর্টেন্ট, হ্যাঁ, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স। আর এই যে বিভিন্ন ধরনের ব্লক, ফার্স্ট ডিগ্রি, সেকেন্ড ডিগ্রি, থার্ড ডিগ্রি, হ্যাঁ, হার্ট ব্লক, আমি তো শুধু বললাম কমপ্লিট হার্ট ব্লকটা পরীক্ষা থাকে, বাট তোমরা অন্যগুলো পড়বা। তোমরা এগুলো একটু বেশি ফোকাস হবে, এগুলো আসলে আমি যখন কার্ডিওলজি প্লেসমেন্ট ছিলাম আমি এগুলোই মানে বেশি পেয়েছি, আমি তার উপর ভিত্তি করে বুঝলাম। কার্ডিওলজি ধরো প্লেসমেন্টের সময় আমি খুব বেশি পাইছি এমআই, এর কমপ্লিট হার্ট ব্লক, ইনভেসিভ ডিসটেন্স, সুপ্রাভেন্টিকুলার ট্যাকিকার্ডিয়া, ভেন্টিকুলার ট্যাকিকার্ডিয়া, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স, এগুলো ওয়ার্ডে মানে এগুলো আমি অনেক বেশি পেয়েছি, এই জন্য বললাম এগুলো তাহলে তোমাদের ইন্টারনেট সময় সুবিধা হবে। আচ্ছা, তাহলে আমাদের ইসিজিও মোটামুটি গেল। এখন যে তুমি কোশ্চেন করতে পারো বা আচ্ছা, অস্পির বিষয়টি একটু বলি। আচ্ছা, আমার তো এগুলো বলাই হলো না, আচ্ছা ভুলে গেছি পরে। তোমার শর্ট কেসে থাকে কত মার্কস? শর্ট কেসে থাকবে 50 মার্কস। এর মধ্যে মেডিসিন থেকে 30, তিনটা থাকে সাধারণত, বা সাধারণত তিনটা নেয় না, হ্যাঁ, দুইটা নিয়েই ছেড়ে দেয়। আর পিডিয়াট্রিক্স এর দুইটা, মানে 20। এখানে ইউজুয়ালি দুইটা থাকে, এখানে দুইটা। শর্ট কেসে তাহলে 50, লং কেসে কি এটাও 50। আচ্ছা, লং কেসেও কিন্তু প্র্যাকটিসটা খুবই ইম্পর্টেন্ট। তুমি যে সুন্দর করে যদি বলতে পারো সবগুলো পয়েন্ট একসাথে, এটা একটা হিউজ ইমপ্রেশন ক্রিয়েট করে। মানে তুমি জাস্ট সবগুলো পয়েন্ট নিয়ে বারবার প্র্যাকটিস করবে, যতবার একদম ফ্লুয়েন্ট না হয়। পরীক্ষায় যেটা একদম মানে ফ্লুয়েন্টলি স্যার শুনেই খুশি হয়ে যাবে, এমন ভাবে প্রেজেন্ট করতে হবে কিন্তু, হ্যাঁ। তো যারা ভালো মার্কস পায় লং কেসে, প্রেজেন্টেশন কিন্তু তোমার তোমার ঠিক আছে, তোমার ল্যাঙ্গুয়েজ বা অন্য কিছু সমস্যা হতে পারে, বা তোমার ফ্লুয়েন্ট এরকম নাও হতে পারে, অনেকেই তো মানে অত ফ্লুয়েন্ট কথা বলতে পারে না, ওইটা ব্যাপার না। বাট তুমি যাতে কোথাও এরকম না করতে হবে, একদম টোটালি তুমি লং কেসটা বলতে পারবে, এরকম ভাবে তোমার প্রিপারেশন থাকতে হবে। আচ্ছা, লং কেসে 50 মার্কস, হ্যাঁ। আর তোমার ভাইভাতে আচ্ছা, ভাইভার জন্য তো আলাদা উপর আচ্ছা, ভাইভাতে মেডিসিন এক বোর্ডে তোমার এখানে টোটাল 150, হ্যাঁ, 50 50 করে, এখানে 50, এখানে 50, আর পেডিতে 50, 50 পেডিয়াট্রিক্স 50। এটা টোটাল 150 মার্কের ভাইভা। আচ্ছা, এখন যেটা বলছিলাম যে অসপি, অসপি 50 মার্কসের অসপি থাকে, হ্যাঁ।
অস্পিয়ার হচ্ছে 50 মার্কস। এখানে সাধারণত তোমার 10টা সেশন থাকে, 5টা দিয়ে 50 মার্কস। পিডিয়াট্রিক্স ওই যে তোমরা পড়বা, ধরো বিভিন্ন ইনস্ট্রুমেন্ট আছে, এখানে একটা জিনিস ভুলে গেছি, এটা খুবই তো ইম্পর্টেন্ট। এটা ইনস্ট্রুমেন্ট থাকে পিডিয়াট্রিক্স, যে তোমার লাম্বার পাংচার, তারপরে তোমার থার্ড ইয়ার পড়ছো না লাম্বার পাংচার, তারপরে হচ্ছে তোমার ওই যে আম্বু ব্যাগ, তারপর হচ্ছে বোন ম্যারো অ্যাসপিরেশন নিডিল, এগুলো থাকে। এগুলো তোমার ভাইভাতে থাকে, হসপিটাল থাকে। হসপিটাল 50 মার্কস। এগুলো ডিস্ট্রিবিউশন কি হবে সাধারণত, তোমার এখান থেকে এক্সরে থাকে, ইসিজি থাকে, পিডিয়াট্রিক্স যেমন পিক্টোগ্রাম ওইগুলো থাকে, তারপরে কিছু ক্লিনিক্যাল সিনারিও থাকে, কম বেশি এইগুলো, হ্যাঁ। আচ্ছা, এখন হচ্ছে আচ্ছা, আমি কিছু রিসোর্স এর কথা বলি, মানে ভিডিও রিসোর্স, এটা রিসোর্স। ইউটিউব কিন্তু আসলে অনেক বেশি সমৃদ্ধ, এখন তুমি ফ্রি অনেক ভালো ভালো কন্টেন্ট পাবে, বিশেষ করে ইন্ডিয়া তুমি যে কোনো টপিক লিখে নিট পিজি বলে সার্চ দিবে, বুঝছো? নিট পিজি, ধরো তুমি একটু চাচ্ছ যে একটু মেডিসিন রেসপিরেটরি সিস্টেম পড়লে একটু রিভিউ করবে একটা, মানে জাস্ট তোমার টাইম আছে একটু রিভিউ একটা ক্লাস দেখি, তুমি দেখবা রেসপিরেটরি সিস্টেম নিট পিজি। তুমি যদি স্পেশাল কোনো চ্যানেলের মানে না পাও, ধরো ম্যারো পিপলেডার, এগুলো সাবস্ক্রাইব করে রাখবা, ম্যারো পিপলেডার, আন একাডেমি, আন প্রিপ্লেডার, আন একাডেমি, তারপর হচ্ছে এই যে ডক্টর ভানু প্রকাশ, হ্যাঁ, অনেক ভালো ভালো দেখবা রিভিউ ভিডিও আছে, তুমি প্রায় সব পেয়ে যাবে। তোমার মানে রিভিউ এবং এই ভিডিওগুলো অনেক, তোমার একটা একটা কি বলবো, একটা রেসিডুয়াল মেমোরি তৈরি হবে, তুমি যখন টাইম পাও এই ভিডিওগুলো দেখতে, যেটা তোমার পড়ে কিন্তু হঠাৎ টাফ। হ্যাঁ, তো এইগুলো দেখতে পারো। আর আমাদের এক্সেসে কিন্তু অনেক ক্লাস আছে, তুমি এখানে দেখবা যে আমাদের ভাইদের জন্য মাইশা মানে আপুর ক্লাস আছে মেডিসিনে, তারপরে হচ্ছে নিশাত আপুর ক্লাস আছে হচ্ছে মনে হয় কিসে সার্জারি বা পিডিয়াট্রিক্স কিন্তু ক্লাস আছে, তোমরা চাইলে ওই ক্লাসগুলো করতে পারো অ্যাক্সেসের। প্লাস এখানে কিন্তু এক্সরে ইসিজি বা এই জাতীয় ক্লাসগুলো আছে, শুধু অ্যাক্সেস না, আসলে আমাদের যে অন্যান্য যে প্ল্যাটফর্ম গুলো আছে তোমরা সবই সাবস্ক্রাইব করে রাখবে, যাতে তুমি ওই টপিক গুলো সার্চ দিলে ওটা চলে আসে, তো তোমরা যখন টাইম পাও এগুলো আসলে দেখবা। তুমি আসলে শুধু বই পড়ে আসলে মানে তুমি যতটা আউটসাইড নলেজ নিতে পারো, ধরো এই যে আমাদের ক্লিনিক্যাল বিভিন্ন সেমিনার হতো, আমি সবসময় চেষ্টা করতাম ওগুলো অ্যাটেন্ড করে এবং ডায়াগনোসিস বলা, আমি বলা আর কি, মানে ফিফথ ইয়ার থেকে যাতে একটা ডায়াগনোসিস আমি বলতে পারি। তো এটা হলে কি হয়, তোমার একটা খুব মানে ওই যে তুমি দু একটা কথা যা শুনছো দেখো, ওইটাই তোমার একটা মেমোরি হিসেবে তৈরি হবে, এবং তুমি দেখবা যে তুমি মানে তুমি চিন্তা করতে পারবে না যে তুমি হয়তো বা কোথাও কি শুনছো, এটাই তোমার ভাই ভাতে এত বেশি হেল্পফুল হয়ে যাচ্ছে, এবং দেখা যাচ্ছে খুব ভালো একটা মার্কস তুমি ওটার জন্য পেয়ে যাচ্ছ। তো এই জন্যই একটু চেষ্টা করবো যে আদার রিসোর্স গুলো কাজে লাগানো। ফেসবুকের ক্ষেত্রে তোমরা আহ, আমি পার্সোনালি ফেসবুক আসলে একাডেমিক কার্যক্রম খুব বেশি হয় বলে আমার মনে হয় না, আমি সাপোর্ট করি না, বাট যদি কেউ চালাও তোমরা বিভিন্ন ফেসবুক গ্রুপ আছে, ওখানে অ্যাড থেকে তোমরা ওই ইগুলো করতে পারো, হ্যাঁ। এখানে দেখবে ইলেকট্রোলাইট ইনব্যালেন্সের অনেক ভালো ভালো ক্লাস তুমি মানে পাবা, অ্যাক্সেসে পাবা, বা অন্যান্য যেটা ইন্ডিয়ার যে চ্যানেলগুলো আছে এগুলো এখান থেকে তুমি পাবা। আচ্ছা, এটা গেল রিসোর্স বেসড। এখন আসো যে আচ্ছা, আচ্ছা ওয়ার্ড ম্যানেজমেন্টের আরেকটা বিষয় যেটা বলি যে আচ্ছা ওয়ার্ড এর ক্ষেত্রে আচ্ছা আমি টোটালটাই বলি। এখন আসলে ধরো তুমি রেসপিরেটরি সিস্টেমের টোটাল আমি কিভাবে পড়তাম বা তুমি কিভাবে পড়তে পারো, এটা তো আমার এক্সপিরিয়েন্স, তো তোমার এটা নাও মিলতে পারে, বাট এটা গাইডলাইনের জন্য আর কি। তুমি ফার্স্টে হচ্ছে, আমি যেটা করতাম, আমি আগে শর্ট কেসটা পড়ে নিতাম। শর্ট কেস পড়ে নিতাম বলতে এক্সামিনেশনটা, শর্ট কেস এক্সামিনেশন প্লাস ম্যাকলয়েড, যেহেতু ম্যাকলয়েড আগে থার্ড ইয়ারে পড়ছিল, এখন আসলে খুব ভালো মতো বুঝতে পারতাম আর কি, হ্যাঁ। এক্সামিনেশন ম্যাথড এক্সামিনেশন কেন করতাম, যাতে ওয়ার্ডে গেলে কোনো পেশেন্ট যদি আমি রেসপিরেটরি সিস্টেমে পাই বা অনেক সময় যদি স্যাররা করতে বলে আমি যাতে করতে পারি, এরকম, হ্যাঁ। আচ্ছা, এই গেল তোমার, আমি ফার্স্টে এটা পড়তাম। ধরো আমি টাইম দিলাম 10 দিন, আচ্ছা 10 দিনের মধ্যে আমি আগে ইসিজি এক্সরেটা করে নিতাম, এক্সরের জন্য ধরো 2 দিন দিয়ে এক্সরেটা আমি শিখে নিলাম। এরপরে আমি শর্ট কেস পড়লাম ম্যাথড, এরপরে আমি রিটেন সলভ করলাম, যেটা তোমার বললাম যে কোশ্চেন দেখে দেখে রিটেন থেকে আমি নিজের মতো করে নোট করতাম, ওই যে ভাইয়ের নোটের সাথে আমার নোট মিলিয়ে আমি নোট করতাম, এবং কোন সালে আসছে আর কি একটা কোশ্চেন ব্যাংক থেকে ওইটা আমি সলভ করতাম রিটেনটা। রিটেনটা তাহলে আমি এইভাবে আমার সলভ হয়ে গেল। আর ডেভিশন থেকে ওই যে যেটা তোমার বললাম ইম্পর্টেন্ট টপিক গুলো পড়লাম, আর সাথে হচ্ছে যে আনইম্পর্টেন্ট টপিক গুলো আছে ওইগুলো আমি এখন না পারলেও আমি, আচ্ছা এখান থেকে আগেই বলি, এখান থেকে ধর আমি ইম্পর্টেন্ট টপিক গুলো যেগুলো আমার প্রিভিয়াস সালে আসছে ডিউতে বা অন্যান্য ইউতে রিসেন্ট আসছে ওগুলো পড়ে নিলাম রিটেন। রিটেন করার পরে আমি পড়তাম লং কেস, যেহেতু রিটেনের সাথে লং কেসের অনেক মিল, রেসপিরেটরি রিলেটেড ইম্পর্টেন্ট লং কেস গুলো আমি পড়তাম, বা তোমরা পড়তে পারো, না। এরপরে পড়তাম শর্ট কেস,
দেখো তুমি কিন্তু রিটেন থেকে কিন্তু এগুলো করবে, এরকম না যে তুমি নতুন নতুন করবা, তুমি এখান থেকেই তুমি চাইলে শর্ট কেসের বলতে একটু লিখে রাখতে পারো। মানে আমি বলতে চাইছি যে যত সম্ভব তুমি এক জায়গায় বিষয়গুলো করার চেষ্টা করতে পারো, হ্যাঁ। শর্ট কেস করতাম এরপরে, বাট নিজে নোট করা আসলে অনেক টাফ বা সময় সাপেক্ষ, so তুমি ওই বইতেই লেখা রাখবে। শর্ট কেসের পরে আমি কি করতাম, শর্ট কেসের পরে তো মোটামুটি শেষ। আচ্ছা, শর্ট কেসের পরে এই যে যেটা বললাম আনইম্পর্টেন্ট যে টপিক গুলো ছিল, হ্যাঁ, যেগুলো আমার সিলেবাসে আছে বাট আমার পড়া হয়নি, ওই টপিক গুলো আমি, যেটা তোমার বললাম মেডিসিন বা প্যাথোমেটিক একটু দেখে নিতাম, বা ওইগুলো আমি করতাম লেকচারের ফাঁকে যদি টাইম পেতাম, আমি অনেক সময় ওইটা ওখানেও দেখতাম। তো ওখানে জাস্ট একবার চোখ বুলায় ওটা পড়ে নিতাম পিডিএফ থেকে। তোমরা সেটা এটাও করতে পারো, ধরো একটু লেস ইম্পর্টেন্ট টপিক। এরপরে আমি পড়তাম হচ্ছে ভাইবার জন্য। ভাইবা বলতে ওই যে শ্যামল স্যার, ওইটা একটু চোখ বোলানো, যে কোনো কিছু বাদ গেলে কিনা। এই তো এরপরে যদি টাইম থাকতো রিভিউ ভিডিও, বাট রিভিউ ভিডিওর জন্য কোনো টাইম আমি লিমিট রাখতাম না। ধরো আমি রেসপিরেটরি সিস্টেম পড়ছি বাট নিউরোলজি পড়ছি, বাট তাও কি আমার মনে হয় রেসপিরেটরি সিস্টেম একটু দেখি, এটা রিভিউ 1 ঘন্টা একটু দেখে নি, টাইম আছে, এটা রিভিউ দেখে না। আমি এই সিস্টেমে ফলো করতাম কারণ আমি নিজেও আসলে আমার সিস্টেমটা গোছাতে অনেক টাইম লাগছে। আমি সিনিয়র ভাইদের কাছ থেকে পরামর্শ নিয়েছি ভাই কিভাবে গোছানো যায়। তারপরে আমি নিজের মতো করে এই সিকোয়েন্সটা এটা আসলে আমি নিজে ঠিক করে নিয়েছিলাম। ধরো আমি 10 দিন টাইম নিয়ে চেষ্টা করতাম ওর মধ্যে শেষ করা, বাট আমার বেশি লাগলে লাগলো, কোনো সমস্যা নেই তো। তুমি 10 দিনের জায়গায় তুমি 15 দিন নাও, সমস্যা কি? বাট তাও তুমি, আমি চাই যে তুমি একটা সিস্টেমের মধ্যে এগোলে তুমি আরো যে সিলেবাসে খেয়াল রাখবে যে তোমার কি কি বাকি রয়েছে। ইনফেকশিয়াস ডিজিজ কিন্তু তোমার যে রিটেনে আছে এটা যাতে তোমার মাথায় থাকে, হ্যাঁ। তারপরে বা যে যে ওয়ার্ড গুলো নাই, ধরো তোমার স্কিন সাইকিয়াট্রি তো আলাদা করে ওয়ার্ড হবে, তো দেখা যাচ্ছে ওইগুলো আমি ওই সময়ের জন্য রেখে দিতাম। বাট আমার এন্ডোক্রাইনোলজির জন্য তো আলাদা ওয়ার্ড ফিফথ ইয়ারে নাই। এন্ডোক্রাইনোলজি আমি যখন আমার মেডিসিন প্লেসমেন্ট থাকতাম এই সময় পড়ে রাখার চেষ্টা করতাম, হ্যাঁ। মানে যখন তোমার যে প্লেসমেন্ট থাকবে সেক্ষেত্রে যেইগুলো প্লেসমেন্ট থাকবে না ওইগুলো একটু যত সম্ভব এগিয়ে রাখার চেষ্টা করবো, এটা পরবর্তীতে অনেক হেল্প করবে। আচ্ছা, তাহলে কম্বাইন্ড প্রিপারেশন হচ্ছে এটা। আচ্ছা, এখন এই পর্যন্ত কারোর কোনো কোশ্চেন্স আছে কিনা? কারোর কোনো কোশ্চেন্স থাকলে আহ করতে পারো। আর না হয় আমি একটু ব্লকের জন্য বা একটু আমি আসলে ব্লক রিলেটেড যারা সামনে পরীক্ষা দেবে ওদের জন্য একটু পরামর্শমূলক কথা থাকবে, যারা এখন ব্লকে আছে বা ফাইনাল প্রফে এক্সামিনের সামনে, ব্লক প্রিপারেশনে যারা এখন আছে। আচ্ছা, ব্লক প্রিপারেশন যারা আছে তাদের প্রথম কথা হচ্ছে আগে কি পড়াশোনা হয়েছে এটা ভুলে যাইতে হবে। এই সময় অনেকে অনেক হতাশ থাকে যাদের পড়াশোনা বিশেষ করে ভালো হয়নি। মানে কি দিয়ে কি করবে, খুব হয়তো থাকে যে ভাই এখন তো পড়া অনেক বাকি, কি করব। পাস করাটা কিন্তু অনেক ইজি, একটু সিস্টেমেটিক ওয়েতে আগালে পাস করাটা ইজি। তো এটা যারা এখন একদম হয়তো বা যাদের ভালো করে প্রিপারেশন আছে তাদের তো আছেই, তাদের কোনো সমস্যা নেই, বাট তা মিনিমাম যেটা রিকোয়ারমেন্ট আমি কিন্তু আগে এটাই শুরু করবো, যে মিনিমাম তোমার এতটুকু জানতেই হবে। এরপরে যদি তুমি এক্সট্রা টাইম পাও তুমি আরো এক্সট্রা জানতে হবে, তাহলে আমি আগেই শুরু করি। এটা কিন্তু মিনিমাম, ধরো তোমার জাস্ট পাস করার জন্য তোমার এটা লাগবে। রিটেনের জন্য তুমি প্রিভিয়াস সালের, তুমি যে ইয়ারে হও তার ধরো 7 ইয়ার্স এ তুমি কোশ্চেন গুলো ক্লিনিক্যাল সহ সলভ করো, প্রিভিয়াস 7 ইয়ার্স। আমি আগেই বলে রাখছি এটি কিন্তু পাস মার্কস, মানে তুমি যদি 100% কমন না পাও মানে কিন্তু দোষারোপ করতে পারবে না, হ্যাঁ। 7 ইয়ার্স তুমি এটা সলভ করলে ইনশাল্লাহ হবে। এমসিকিউ চাইলে করতে পারবে, বিশেষ করে এসবিএ গুলো একটু দেখতে পারবে, এসবিএ গুলো না পারলে আসলে জিরো হয়, তো এই জন্য একটু আইডিয়া রাখবা। রিটেন লং কেস, লং কেসের জন্য তোমাদের কমন যে লং কেস গুলো থাকবে আমি একটু বলি, যেহেতু ওয়ার্ডে আমরা এগুলো পাই। ধরো অ্যাকিউট সিভিয়ার অ্যাজমা, মানে ম্যানেজ হয়ে গেছে বাট তা অনেক সময় সারা দিয়ে দিতে পারে। অ্যাকিউট সিভিয়ার অ্যাজমা, সিওপিডি উইথ, শুধু সিওপিডি নিয়ে আসলে থাকে না, ধরো কড পালমোনাইল বা সামথিং এরকম থাকে, বা রাইট হার্ট ফেলিয়ার। এরপরে তোমার থাকে হচ্ছে প্লুরাল ইফিউশন, খুব ইম্পর্টেন্ট, এটা আমার আগে বলা উচিত ছিল, এটা আসলে খুব সবচেয়ে কমনলি থাকে প্লুরাল ইফিউশন। এর মধ্যে কিন্তু টিবি, ম্যালিগনেন্সি বা নিউমোনিয়া ওগুলো হতে পারে, হ্যাঁ, কজগুলো যে কোনো একটা হতে পারে। এবারে পোস্ট টিবি কমপ্লিকেশন, পোস্ট পোস্ট টিবি হচ্ছে ফাইব্রোসিস বা ব্রঙ্কিয়েক্টিসিস, ব্রঙ্কিয়েক্টিসিস। এরপর হচ্ছে অ্যাকিউট কেসগুলো থাকে অ্যাকিউট ভাইরাল হেপাটাইটিস, অ্যাকিউট ভাইরাল হেপাটাইটিস, এন্টেরিক ফিভার, হেমাটোলজিক্যাল তোমার লিম্ফোমা, লিউকেমিয়া,
এগুলো থাকে। সিএলডি হচ্ছে ডিকম্পেনসেটেড সিএলডি। ডিকম্পেনসেটেড সিএলডি মানে শুধু সিএলডি তো থাকে না, ধরো কোনো কমপ্লিকেশন এর সাধারণত ইউজুয়ালি থাকে স্ট্রোক। ইউজুয়ালি এইগুলো আসলে সাধারণত থাকে। হ্যাঁ, আর যদি ডেঙ্গু হয়, ডেঙ্গু আমাদের সময় ডেঙ্গু ইনভেরিয়েবল থাকে। ডেঙ্গু উইথ ওয়ার্নিং সাইন, শুধু ডেঙ্গু নিয়ে আসলে ভর্তি থাকে, এটা কিন্তু একটু খেয়াল রাখতে হবে। হ্যাঁ, ডায়াগনোসিস বলার সময় মনে করবো শুধু এগুলো আসলে ভর্তি, মানে আমাদের ডিএমসি তে তাই না আর কি। এই জন্য এগুলো লং কেসের জন্য তোমরা এগুলো পড়ো আর কি, মিনিমাম লিখো। শর্ট কেস, শর্ট কেসের জন্য এগুলো না পারলেই নাই। হ্যাঁ, এই যে জেনারেল এক্সামিনেশনের মধ্যে ধরো অ্যানিমিয়া, জন্ডিস, লিম্ফ নোড, পেরিফেরাল পালস, পেরিফেরাল পালস এগুলো রেডিয়াল ব্যাকেল এগুলো দেখাতে বলে। জেনারেল এক্সামিনেশনে এগুলো সাধারণত থাকে। লিম্ফ নোডটা বেশি গুরুত্ব দিও, এটা বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, লিম্ফ নোড। এরপরে আসা হচ্ছে সিভিএস এ জাস্ট এক্সামিনেশনটা। সিভিএস এর পেশেন্ট ওইভাবে আসলে থাকে না। সিভিএস এক্সামিনেশন তার যে স্যার আসলে কার্ডিওলজিস্ট বা কেউ যদি থাকে বা ওনাদের যদি ই হয়, সেটা সিভিএস এক্সামিনেশন। তারপরে পারকাশন অ্যান্ড অসকালটেশন অফ চেস্ট ফ্রম ব্যাক, ওই যে ম্যাক্সিমাম প্লুরাল ডিফিউশন থাকে না, ওটাই দেখবো তোমার ইতে দিয়ে দিবে। অসকালটেশন অফ চেস্ট ফ্রম ব্যাক, ফ্রম ব্যাক। এরপরে হচ্ছে পালপেশন, এই যে স্প্লেনোমেগালি বা হেপাটোমেগালি কিন্তু থাকে। হ্যাঁ, পালপেশন, পালপেশনের সাধারণত থাকে। অসকালটেশন বাউল সাউন্ড শুনতে পারে। আচ্ছা, জাস্ট বলি। আচ্ছা, এখানে পারকাশনটা তো ইম্পর্টেন্ট, তোমার ফ্লুইড ছিল, শিফটিং ডায়ালাস এগুলো দেখতে বলে। হ্যাঁ, অ্যান্ড পারকাশন অফ অ্যাবডোমেন। তারপর তোমার হচ্ছে সিরিয়াস থেকে প্লান্টার রিফ্লেক্স দেখতে বলে, খুব ইনভেরিয়েবলি বলে। হ্যাঁ, প্লান্টার রিফ্লেক্স, জার্ক। তারপর হচ্ছে সেভেন ক্রেনিয়াল নার্ভ, সময় 3, 4, 6 ক্রেনিয়াল নার্ভ, এইগুলো বলে। হ্যাঁ, শর্ট কেসের জন্য মোটামুটি এইগুলো। আর পেডির জন্য তো আগেই বলে দিচ্ছি, পেডির জন্য আগে যে বলছে এইগুলো। এখন আসলে এক্স রে ইসিজি। এক্স রে এর জন্য কনসিডারেশন, তারপর তোমার নিউমোথোরাক্স, ডিউরাল ডিফিউশন, তারপর তোমার মাল্টিপল মায়োলোমা, মাইটাল স্টেনোসিস। এক্স রে মোটামুটি এইগুলোই থাকে। ইসিজি তে এমআই বিভিন্ন টাইপের কিন্তু। হ্যাঁ, অ্যাকিউট, অ্যান্টেরিয়র, ইনফিরিয়র, তারপর তোমার হচ্ছে অ্যান্টিওলাইটারাল বা এগুলো কিন্তু খুব ভালো মতো এমআইটা পারতে হবে। শুধু এমআই এর মধ্যে কিন্তু অনেকগুলো আছে, এবং এগুলো কিন্তু এটা হাইপার অ্যাকিউট নাকি অ্যাকিউট না ক্রনিক, কেন অ্যাকিউট বলে কেন হাইপার, মানে এই টাইপের কিন্তু ক্রস কোশ্চেন থাকে। এই জন্য এটা খেয়াল রাখতে হবে। অ্যাট্রিয়াল ফিব্রিলেশন খুব কমনলি থাকে। এটা হার্ট রেট বের করে একটু ভালো মতো শিখবা। হ্যাঁ, এটা একটু আলাদা কিন্তু। আচ্ছা, লং টেস্ট গুলো আরেকবার বলুন। আচ্ছা, ঠিক আছে। মাইটাল, সরি, এমআই, অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, কমপ্লিট হার্ট ব্লক খুব ইনভেরিয়েবলি থাকে। এলভিএইচ উইথ স্ট্রেইন, স্ট্রেন প্যাটার্ন বলতে তোমার একটু ইসকেমিক সেন্স থাকবে। আচ্ছা, লং কেসের জন্য হচ্ছে, মানে এটা বলছি কিন্তু একদম মিনিমাম পার, এটা কিন্তু মেডিকেল টু মেডিকেল ভ্যারি করতে পারে, বাট ইউজুয়ালি মানে এগুলোই থাকে সাধারণত। ধরো রেসপিরেটরি থেকে একটু সিভিয়ার অ্যাজমা, মানে পেশেন্ট ভর্তি ছিল, এখন মোটামুটি ঠিক আছে, এই টাইপের আর কি। সিওপিডি উইথ পালপালমোনারি, এটা খুব কমনলি থাকে। প্লুরাল ডিফিউশন তো খুবই খুবই কমন। হ্যাঁ, পোস্টিভ ফাইব্রোসিস বা ব্রঙ্কিটিসিস নিয়ে পেশেন্ট থাকে, থাকে না তা না। এখন ভাইরাল হেপাটাইটিস, এন্টেরিক ফিভার, লিম্ফোমা, লিউকেমিয়া, ডিকম্পেনসেটেড সিএলডি খুব কমনলি থাকে। স্ট্রোক তো পাওয়াই যায় সব জায়গায়। ডেঙ্গু, এর সাথে তোমার ধরো এক কথায় হেপাটোস্প্লেনোমেগালি, বুঝছো? ধরো যে কোনো ডিটিতে আমি হেপাটোস্প্লেনোমেগালি বলে দিলাম এক কথায়। ধরো কালাজার লিম্ফোমা বা সার্কিট, তোমাদের সুবিধা মতো এটা করে নিবা। হেপাটোস্প্লেনোমেগালি সুবিধা মতো এটা যে কোনো একটা ডিটি বানাবে। স্যার আসলে ইউজুয়ালি পেশেন্ট থেকে মিলাবেন, বাট তুমি যেটা বলছো এটা কিন্তু মিলাবে। মানে এমন কোনো ই করবে না, ধর কোয়ালিফিকেশন বলার সময় তুমি আবার মানে বলে ফেলেন যে হাই গ্রেড ফিভার। ইউজুয়ালি তো হাই গ্রেড ফিভার কোয়ালিফিকেশন থাকবে না, তাই না? বেটার তুমি ফিভার অ্যাভয়েডই করো। তুমি কোয়ালিফিকেশন বলার সময় সিভিয়ার চেস্ট পেইন এটা কিন্তু থাকে না। কোয়ালিফিকেশন পেশেন্ট জাস্ট হেভিনেস অফ দি চেস্ট, চিপ কমপ্লেন সাধারণত কম বেশি এটাই থাকে। তুমি এটাও কিন্তু এইভাবে লিখতে পারো।
সিম্পটমটা সাধারণ সময় খুব ভালো করে ওই যে যেটা বললাম, আমি কিন্তু রিটেন থেকে এগুলো করতাম, মানে রিটেনে দেখতাম যে যেগুলো পাওয়া যাচ্ছে আমি রিটেন থেকে ক্লিনিক্যাল ফিচারটা এটা ঠিক করতাম, মানে ক্লিনিক্যাল ফিচার, সরি, এটা তোমার যেটা হিস্ট্রি অফ পেজ ইলনেস, হ্যাঁ, এটা কিন্তু রিটেন থেকে আমি মিলাতাম যে কোন কোন ফিচার্স গুলো আছে, কমপ্লিকেশন। আচ্ছা, আর লংগেস্ট লেখা একটা নিয়ম আছে, একটু একটু বলি। নিয়মটা হচ্ছে ফার্স্টে তুমি যেটা করবা হচ্ছে, ধরো একটা পেশেন্ট, তুমি তার মানে কি বলবো, তার হচ্ছে পক্ষে তুমি কথাগুলো বলবা। ধরো ফার্স্টে তুমি সিমিলারিটি, যে তুমি একটা ডিজিজ ডায়াগনোস এস্টাবলিশ করার জন্য তুমি ওই ওই পয়েন্টস গুলো বলবা। এরপরে তুমি পেশেন্টের কোনো কমপ্লিকেশনস আছে কিনা এগুলো নেগেটিভ হিসেবে দিয়ে দিবা, হ্যাঁ। তো যেরকম পেশেন্টের ডিকম্পেনসেটেড সিএলডি যদি হয়, হেপাটিক এনকেফালোপ্যাথি না থাকলে কিন্তু তুমি এই সাইন মানে ইম্পর্টেন্ট কমপ্লিকেশন গুলো নেগেটিভ দিয়ে দিবা, দেয়ার ইজ নো নো নো। তুমি ইম্পর্টেন্ট ডিডি গুলো এক্সক্লুড করবা। এগুলো কিন্তু সব হিস্ট্রি প্রেজেন্ট নিউজ, হ্যাঁ। ইম্পর্টেন্ট ডিডি এক্সক্লুড, এগুলো বললে তোমার লং কোর্সটা খুবই ভালো হয়ে যাবে। ইম্পর্টেন্ট ডিডি এক্সক্লুড। তো এই বিষয়গুলো খেয়াল রাখবা, এটা তুমি সিমিলারিটি মানে ওই ডিজিজ থেকে কি কি পাচ্ছ সেটা, কমপ্লিকেশন তুমি যেটা হতে পারে বাট হয়নি সেটা, আর ইম্পর্টেন্ট ডিডি গুলো এক্সক্লুড করবে, মানে এটা উল্লেখ করে দিবা ওর মধ্যে। এবং ধরো ডিকম্পেনসেটেড সিএলডি যখন তুমি বলছো, ডিকম্পেনসেটেড কেন বলছো, এটা তোমার কিন্তু ফার্স্ট লাইন কোশ্চেন। ডিকম্পেনসেটেড বলছি স্যার কারণ পেশেন্ট ধরো হ্যাজ হেপাটিক এনকেফালোপ্যাথি, ফিচার্স অফ হেপাটিক এনকেফালোপ্যাথি অর জন্ডিস অর অ্যাসাইটিস অর স্প্লেনোমেগালি, সবই কিন্তু ডিকম্পেনসেটেড ফিচার্স, হ্যাঁ। বা তুমি যদি হেপাট যদি এনকেফালোপ্যাথি না থাকে, তুমি বলো যে পেশেন্টের দেয়ার ইজ নো হেপাটিক এনকেফালোপ্যাথি, ধরো পেশেন্টের হচ্ছে ফ্লাবিং টিমো নাই, বায়োলেটারাল প্ল্যান্টার এক্সটেনসর এইগুলো নাই। তারপর ইম্পর্টেন্ট ডিডি তুমি এখানে কি আনতে পারো ডিকম্পেনসেটেড সিএলডি তে, তুমি ধরো ডিকম্পেনসেটেড সিএলডি তে ইম্পর্টেন্ট ডিবি, ডিটি আসলে কষ্ট আনা, বাট তুমি লিম্ফোমা বা টিবি কিন্তু আনতে পারো। তার এগেনস্টে কোন কোন ফিচার্স গুলো নাই তুমি সেগুলো এক্সক্লুড করবা, হ্যাঁ, এইভাবে এটা এগোতে হবে। আচ্ছা, তাহলে আমার ইসিজি মোটামুটি আমি বলছি। আচ্ছা, এখন হচ্ছে আমার এক্সপিরিয়েন্স একটু শেয়ার করে আছে, যেটা ধরো রিটেন পরীক্ষা তো আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হয়নি। রিটেন হচ্ছে ভালো মতো তুমি প্রিপারেশন নিয়ে যাবে, দেখবে ইউজুয়ালি কোশ্চেন কমন থাকে, ক্লিনিক্যাল কোশ্চেন একটু মাথা খাটাতে হয়, বাট খুব ডেফিনেটিভ সায়েন্সের সাধারণত দেয়, মানে তোমাকে অ্যাম্বিগুয়াস বিষয়গুলো ওনারা অ্যাভয়েড করে, মানে এরকম করবে না যে তুমি আসলে খুব বেশি কনফিউজ হবে যে ডায়াগনোসিস কোনটা হবে, হ্যাঁ, এটা হবে না। যেরকম আমাদের এবার লাং অ্যাবসেসের একটা কোশ্চেন ছিল, ওটা নিয়ে অনেকে ব্রঙ্কিটিসিস লাং অ্যাবসেস নিয়ে আসলে কনফিউজ হয়েছিল, বাট এটা খুবই ক্লিয়ার কাট একটা লাং অ্যাবসেসের তোমার ছিল, হ্যাঁ। তো কি পয়েন্টস গুলো জানলে তুমি এগুলো ইজিলি ডিফারেন্সিয়েট করতে পারবে, সমস্যা নেই। লং কেসে আরেকটা বিষয়, তুমি রিটেনের জন্য টাইমটা খুব ফিক্সড করে নিবা, হ্যাঁ, টাইম খুবই ইম্পর্টেন্ট, তুমি টাইমটা একদম ভালো মতো ফিক্স করে নিবা। পিডিয়াট্রিক্স এ সাধারণত খুবই স্পেসিফিক কোশ্চেন থাকে, ওখানে দেখবে টাইম খুবই কম, তুমি লেখে পুরো বসে থাকতে হয় এরকম, খুবই কম টাইম, ভালো টাইম থাকে, বাট পেপার অনেক একটু টাইম থাকে, কম টাইম পাওয়া যায়। আচ্ছা, এটা তো রিটেন গেল। এবার হচ্ছে লং কেস শর্ট কেস এক্সপিরিয়েন্স। ভাইবার এক্সপিরিয়েন্স তো এক বোর্ডে আমার হচ্ছে নিউমো নিউমোথোরাক্স ছিল মোস্ট প্রবাবলি, তো ওখান থেকে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপরে হচ্ছে হাইপোথাইরয়েডিজম থেকে কোশ্চেন করছিল। তারপরে হচ্ছে সিফিলিস থেকে কোশ্চেন করছিল। তারপরে হচ্ছে শক, বিভিন্ন টাইপের শক এবং এর ম্যানেজমেন্ট থেকে কোশ্চেন করছিল। মোটামুটি আমার মেডিসিন পেপার অন মানে যা ফার্স্ট বোর্ডে এটাই ছিল। সেকেন্ড বোর্ডে হচ্ছে ইসিজি ছিল অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, হার্ট রেট কিভাবে কাউন্ট করছে এটা জিজ্ঞেস করছিল। ইম্পর্টেন্ট কজ, প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট, হ্যাঁ, মানে কি পয়েন্টস গুলো, যে রেট কন্ট্রোল, রিদম কন্ট্রোল, এগুলো মানে জাস্ট প্রিন্সিপাল মেন কথাগুলো। এরপরে ওখান থেকে আমার কি নিয়ে কোশ্চেন্স করছিল, ওখান থেকে এসএলএ নিয়ে কোশ্চেন্স করছিল। এসএলএ এর নিউরোলজিক্যাল ফিচার্স কি পাওয়া যায় এটা নিয়ে কোশ্চেন্স করছিল। একটা পেশেন্টের স্যার বাংলায় এরকম বলছে যে ধরো তোমার কাছে একটা পেশেন্ট আসলো যে পেশাবের কালারটা একটু লাল লাল, ডিডি কি হতে পারে। তো ওখান থেকে যেটা বিভিন্ন টাইপের, ধরো এই যে ম্যালেরিয়াতে ব্ল্যাক ওয়াটার ফিভার, তো এইসব আমি এই কথাগুলো বলছিলাম এই জন্য উনি মেকানিজম জিজ্ঞেস করছিল, ইউজুয়ালি তোমাকে জিজ্ঞেস করবেন যে ব্ল্যাক ওয়াটার ফিভার কিভাবে হয়, এটা ম্যালেরিয়া একটা কমপ্লিকেশন, এখানে ওটা পাওয়া যায়, হাই কালার ইউরিন এটা। তারপর কি কি ড্রাগের জন্য এরকম হতে পারে, অ্যান্টি টিউবারকুলার কোন ড্রাগ এটা করে। এই তো মোটামুটি এই টাইপের কোশ্চেন গুলোই ছিল। আর পিডিয়াট্রিক্স বোর্ডে আসলে আমি নিজে এখনো রিক্যাপ করতে পারিনি, মানে এত কোশ্চেন ছিল আর কি। পিক্টোগ্রাম বা ই তো ছিল, এবং একদম মানে র্যাপিড ফায়ার মতো কোশ্চেন থাকে। শর্ট কেসের মধ্যে আমার একটা হেপাটিক এনকেফালোপ্যাথির পেশেন্ট একটা এনে স্যার জিজ্ঞেস করছে যে তুমি এই পেশেন্টের কি কি এক্সামিনেশন করবা করো। তো ওখান থেকে ওই রিলেটেড কিছুটা শর্ট কোশ্চেন ছিল। পেডিয়াট্রিক্স ছিল একটা মোয়াক, আর তোমার 7 কিনিয়াল নাম। আর লং কেস ছিল ডেঙ্গু উইথ ওয়ার্নিং সাইন। এটা তোমার আহ ধরো এই সম্পর্কে বেসিক জাস্ট বলাটাই ইম্পর্টেন্ট। তুমি ডিডি কি আনছো, কেন এটা না, কেন ডিডি এক্সক্লুড।
তারপরে ম্যানেজমেন্ট হচ্ছে ওয়ান ইচ পেশেন্ট, তুমি কোন গ্রুপে ম্যানেজমেন্ট করবে। দেখো ডেঙ্গু ম্যানেজমেন্ট আছে গ্রুপ প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি, কোন প্ল্যান, প্ল্যান বি। এই তো মোটামুটি এই টাইপের কোশ্চেন গুলো, আরো কিছু কোশ্চেন ছিল রিলেটেড, বাট ইন জেনারেল আমি বললাম যাতে তোমার একটা আইডিয়া হয় যে কোশ্চেন আসলে মানে কি টপিক বা কোন কোন বিষয়গুলো থেকে আসতে পারে। হুম? আচ্ছা, তাহলে হচ্ছে আশা করি মোটামুটি ক্লাস এতটুকু। আসলে প্রথম দিকে আমি নেট প্রবলেমের জন্য আমি খুবই দুঃখিত, ক্লাসটা আসলে ভালোভাবে নিতে পারিনি। হয়তো বা অনেকেই প্রথমে জয়েন করছিল, হয়তো পরে হয়তো বা অনেকেই আর কি কন্টিনিউ করেনি। তো যাই হোক, আর কোনো কোশ্চেন থাকলে এখন করতে পারো, আর না হয় ক্লাসটা এতটুকুই। কারোর কোনো কোশ্চেন থাকলে করতে পারো, আমি 1 মিনিট একটু দেখি কারোর কোনো কোশ্চেন আছে কিনা। আচ্ছা, একজন কমেন্ট করছে, ভাইয়া খুবই ভালো সেশন ছিল, থ্যাংক ইউ। আর কারোর কোনো কোশ্চেন? আচ্ছা, ওয়েলকাম। কারোর কোনো কোশ্চেন মনে হয় নাই। আর এই পিডিএফটা যদি কেউ চাও আমি এটা দিয়ে দিব, সমস্যা নাই। এটা আমি দিয়ে দিব, তোমরা যা যা হয় আর কি, পিডিএফটা দিয়ে দিব, তোমরা হচ্ছে এটা দেখে নিও। আর যদি কোনো কোশ্চেন চাও, যদি কারোর পরবর্তীতে থাকে, তোমরা অ্যাক্সেস মেডিকেলে ওখানে, বা সাধারণত এটা রেকর্ডেড থাকবে, আমি নট শিওর, তুমি ওখানে কমেন্ট করো, আমি পরবর্তীতে ইনশাল্লাহ অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর সর্বশেষ যেই কথাগুলো বলি, সর্বশেষ কথাটা হচ্ছে পিডিএফটা, হ্যাঁ পিডিএফটা দিয়ে দিব। তোমরা হচ্ছে পড়াশোনায় আসলে একটা বিষয় খেয়াল রাখবো বা এটা মনে রাখতে হবে যে আসলে অনেক সময় মোটিভেশনটা আসে না, তাই না? পড়তে আসলে কষ্ট হয়, বা এত বড় সিলেবাস এত কিছু, কিন্তু দেখবা ফিফথ ইয়ারের এই পড়াগুলো না তোমার প্র্যাকটিক্যাল লাইফের সাথে খুবই রিলেটেড। মানে আমরা ইন্টার্ন লাইফে আসলে, আমার তো এখন ইন্টার্নশিপ চলছে, গাইনোকোলজি চলছে আর কি। তো আমরা যেগুলো পড়ছি না, বিশেষ করে অনেক আছে, অনেক সিনিয়ররাও কিন্তু এই বিষয়গুলো ওনারা মনে করতে পারে না। মানে তুমি এখন যা জানো, কারণ তুমি এখন পড়ছো, ওনারা হয়তো বা অনেক আগে পড়ে এগুলো আসলে আর পড়ার সুযোগ হয় না। তুমি এখন যা পড়ছো, যে যত আসলে ডিগ্রি হয়ে যাক না, এই গ্যাপটা যেটা থাকে এটা আর পূরণ হয় না। তো আমার অনুরোধ থাকবে যে তোমরা হচ্ছে এখন থেকে যে যার যতটুকু টাইম আছে, হ্যাঁ, এই টাইমটুকু খুব ভালো মতো কাজে লাগানো। আর মোটিভেশনটা আমি আমি পার্সোনালি এইভাবে নিতাম যে মানে আমার এই জন্য পরীক্ষার আগেও কোনো প্রেশার থাকতো না, আলহামদুলিল্লাহ। আমি খুব ভালো মতো একদম যেরকম আমি নর্মাল অন্য দিনে যেভাবে ঘুমাতাম, ভাইবার আগের দিনও এরকমই ঘুমাতাম। যে আসলে আমি এখানে আসার যোগ্য ছিলাম না, বা আমার বিশেষ কোনো যোগ্যতা ছিল না যা, যেটার জন্য আল্লাহ আমাকে এখানে আনছে, তাই না? ধরো অনেকে আছে যে ফ্যামিলিয়াল কন্ডিশনের জন্য এখানে আসতে পারেনি, বা তার দেখা যাচ্ছে যে মেধা শক্তি আমার চেয়েও ভালো ছিল। তো আল্লাহ আমার এখানে আনছে, এটা আমার দায়িত্ব পড়াশোনা করা। এটা পরবর্তীতে আমার পেশেন্ট ম্যানেজমেন্টেও হেল্প করবে। তো আমি চাই যে হচ্ছে যতটুকু আমার পড়াশোনা করার সুযোগ হয়, আমি যতটুকু আমার সাধ্যমতো সম্ভব আমি করব, ফর আমার প্রফেশনাল, আমার যেটা প্রফেশনাল লাইফের জন্য, পেশেন্টের বেনিফিটের জন্য। এরপর রেজাল্ট আল্লাহ যা চাই তাই হবে। আমি সবসময় এইভাবে মানে আল্লাহর উপর সবকিছু ছেড়ে দিয়ে নিজেকে রিল্যাক্স করার চেষ্টা করতে হবে। তোমরা এটা ফলো করতে পারো, যে যেভাবে পারো। জাস্ট মোটিভেশনটা ধরে রাখতে হবে, যে তোমার এই এই পড়াশোনার উপরে দেখবে পরবর্তীতে পেশেন্ট ম্যানেজমেন্ট অনেক, তুমি ভালো মতো পেশেন্টের ক্লিনিক্যাল ডায়াগনোসিস করতে পারবে, ম্যানেজমেন্টে অনেক হেল্প করবে। এটা শিওরলি হবে, যে যাই বলুক যে আরে পেশেন্ট তো গদ বাঁধা আমরা পাচ্ছি একই, দেখবা সবাই স্রোতের গতিতে জাস্ট মানে স্রোতের বেগে একই ট্রিটমেন্ট দেয়, বাট না, তুমি যদি ভালো মতো পড়াশোনা করো, তুমি নিজে একটা কোশ্চেন করতে পারবে তোমার সিএ বা আইএমএ ভাইকে, যে ভাই এটা তো এরকম পড়ছিলাম, এটা এরকম না কেন, বা এটা এরকম কেন। এটার জন্য তুমি এখন থেকেই ভালো করে প্রিপারেশন নিবে, ঠিক আছে? এটা আমার অনুরোধ থাকলো। যার মনে হয় কারোর কোনো কোশ্চেন্স নাই, ভাই আমাদের এই 3 মান্থের মতো লেকচার ক্লাস আছে, আর জানুয়ারি থেকে ব্লক শুরু। এই টাইমের মধ্যে নোট করে পড়া, নোট করে পড়া ভাইয়া বা আপু, তুমি যেই কোশ্চেন্সটা করছো, আচ্ছা সামারেশন, হ্যাঁ আপু তুমি যেই কোশ্চেন্সটা করছো, এটা আসলে টাইম আসলে কম, তো তুমি এটা করতে গেলে আসলে দেরি হয়ে যাবে। এই জন্য সব ভালো হয় তুমি কোনো সিনিয়রের কোনো নোট থাকলে সেটা নিয়ে করতে পারো, বা তুমি গাইড বইয়ের হেল্প নিয়ে
তুমি জাস্ট মানে তুমি নিজে নোট না করে তুমি যেই নোটটা তুমি কোনো একটা নোটের হেল্প নিয়ে ওটাই তুমি নিজে একটু মডিফাই করার চেষ্টা করো, এটা বলবো। হ্যাঁ, ধরো তুমি যে ইম্পর্টেন্ট টপিক গুলোই আসছে তুমি পুরো গাইডটা পড়তে চাও না, তোমার প্রিভিয়াস সালে যে কোশ্চেন গুলো বারবার রিপিট হচ্ছে ওইগুলোই তুমি একটু গোছায় নাও, মানে যতটুকু তুমি লিখতে পারবে। আর একটা বিষয় কি, রিটেনে লেখার সময় তুমি একটু ফাইন্ডিংস লেখার চেষ্টা করো। ধরো ইনভেস্টিগেশন গুলো তুমি একটু ফাইন্ডিংস এ লেখার চেষ্টা করবে, যে লাস্টে তুমি এই ফাইন্ডিংস গুলো পাচ্ছ। ধরো একটা পেশেন্টের এমআই এর তুমি টোপোনিন আই রেজ পাবো, ওই রেজটা একটু লিখে দাও। তুমি ইসিজি তে কি কি সেন্স পাবো ওইটা একটু লিখে দাও। আর লাস্টে যেটা হয়, আর রিটেন লেখার সময় একটু বুদ্ধিমানের সাথে লিখতে হবে, সেটা হচ্ছে ধরো ম্যানেজমেন্ট আসলে তুমি ক্লিনিক্যাল ফিচার, ইম্পর্টেন্ট সিমটম, সাইন, ইনভেস্টিগেশন, ট্রিটমেন্ট এইভাবে লিখবে। হ্যাঁ, ম্যানেজমেন্ট যখন আসে চারটা সেগমেন্ট এইভাবে লিখবে, এইভাবে ভালো মার্কস আসে। এর মধ্যে আসলে নিজে নোটটা আমি মনে হয় যে একটু কষ্ট হয়ে যাবে যদি আহ জানুয়ারি থেকে ব্লক শুরু তো। হচ্ছে যদি মনে হয় যে না একটু তোমার আগে মোটামুটি পড়া আছে, তুমি ওই যেই এক্সিস্টিং নোটটা আছে তোমার ওই নোটের সাথে তুমি নোট করো, নিজে আলাদা করে নোট করার আমার মনে হয় দরকার নাই। আচ্ছা, তাহলে আজকের সেশনটা এখানেই শেষ করি। সবাইকে অনেক ধন্যবাদ এতক্ষণ ধরে তাও থাকার জন্য। ভাইবা ম্যানেজমেন্ট তখন কি, আচ্ছা আচ্ছা, ম্যানেজমেন্টে যখন 2.5 মার্কস থাকে তখন কিভাবে লিখবে? আচ্ছা এটা 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 ডিপেন্ড করে। হ্যাঁ, ধরো তোমার আগের কোশ্চেনে যদি থাকে ইনভেস্টিগেশন, তাহলে সাধারণত পরের কোশ্চেন আসলে ম্যানেজমেন্টে ওইগুলো লেখার দরকার হয় না। হ্যাঁ, বাট আমাদের এই কোশ্চেন আমরা আমাদের টিচারদের কাছেও করছি। বাট তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে জাস্ট তুমি এক লাইন করে অন্তত লিখতে পারো, ধরো জাস্ট ওই পয়েন্ট গুলো যাতে থাকে, ধরো সিমটম, সাইন। আর তুমি মোটামুটি টাইম পাওয়া যায় আসলে, মানে খুব বেশি কনজেস্টেড হয় না, টাইম মেডিসিনে পাওয়া যায়, সার্জারিতে একটু প্রবলেম হয়। তো তুমি 2.5 মার্কসে আসলে তুমি জাস্ট যেটা হচ্ছে সিমটম সাইন খুব কম লিখে তুমি ট্রিটমেন্টেই ফোকাস করো, এরকম। হ্যাঁ, ট্রিটমেন্টে বেশি ফোকাস করো, বাট ওইগুলো জাস্ট একটু লেখটা যাতে জাস্ট কি পয়েন্টস স্যার বোঝে যে না তুমি আসলে বিষয়টা অ্যাপ্রোচটা জানো। হ্যাঁ, আর তোমাদের অ্যাপ্রোচ, আচ্ছা আরেকটা কোশ্চেন আমি বলে দিই। তোমাদের দেখবে অনেকগুলো কোশ্চেন থাকে অ্যাপ্রোচ নিয়ে, যে অ্যাপ্রোচ টু আনকনসিয়াসনেস, এই কোশ্চেন গুলো আমার কাছে খুবই ডিফিকাল্ট মনে হতো আমি যখন ফিফথ ইয়ারে ছিলাম। বাট এখন মনে হয় কোশ্চেন গুলো আসলে খুব ইজি। ইজি তুমি, আমি তো আসলে এখানে বলার সুযোগ নেই, তুমি তোমাদের কোনো ইন্টার্ন সিনিয়র কোনো ভাই বাবুর কাছে জিজ্ঞেস করবা যাবো আনকনসিয়াসনেস নিয়ে কোন জাতীয় পেশেন্ট গুলো আসে। দেখবা আনকনসিয়াসনেস নিয়ে ম্যাক্সিমাম পেশেন্ট হয় স্ট্রোক, নাই তোমার মেনিনজাইটিস, না এনকেফালাইটিস, নাই হাইপোগ্লাইসেমিক মানে কমপ্লিকেশন, ডায়াবেটিক কমপ্লিকেশন। আরেকটা তোমার কি আসতে পারে, এই তো সাবআরকানোয়েড হেমোরেজ। তো এই যে এই পাঁচটা যে তুমি ডায়াগনোসিস করলে, তুমি এই পাঁচটা ডায়াগনোসিসেরই ক্লিনিক্যাল ফিচার, সাইন, সিমটম, ইনভেস্টিগেশন লিখবা। এই যে এটাই অ্যাপ্রোচ, মানে এটাকে জগা খিচুড়ি পাকানোর কোনো দরকার নেই। তুমি জাস্ট ইম্পর্টেন্ট ডিজিজ গুলো ধরো, একটা আসলে যে অ্যাপ্রোচ টু পেশেন্ট উইথ হেমোপ্টোসিস, তো এটা যেটা করো, হেমোপ্টোসিস এর মোস্ট ইম্পর্টেন্ট কজ আমাদের দেশে কি, টিউবারকুলোসিস, লাং ক্যান্সার, সাথে হচ্ছে লাং ক্যান্সার, ব্রঙ্কিয়েক্টিসিস, সাথে সে কোনো অ্যান্টিকোয়াগুলেন্ট খায় কিনা, বা মাইটাল স্টেনোসিস, কার্ডিওভাস্কুলার কজের মধ্যে আনতে পারো। তো এই কজগুলো রেখে তুমি এই কজগুলোরই আলাদা আলাদা হবে সাইন, সিমটম এইভাবে লিখতে পারো। এটা কিন্তু লিখলেই হবে। হ্যাঁ, বেশি আনইম্পর্টেন্ট মানে লেস ইম্পর্টেন্ট কজগুলো এখানে আনার দরকার নেই। তো আজকের ক্লাসটা তাহলে এখানেই শেষ করি। সবাইকে আবারও অনেক ধন্যবাদ এতক্ষণ ধরে সাথে থাকার জন্য। আল্লাহ হাফিজ।